আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ইংলিশ সিকার্স আয়োজিত টানা 10 দিনের দুনিয়া কাঁপানো 10টা ক্লাস দিয়ে। আমাদের এই ক্লাসগুলো বেসিকলি একটা ফাউন্ডেশন ক্লাস। এই ক্লাসগুলো ফ্রিতে দিয়েছি কারণ এই টপিকগুলো থেকে সব থেকে বেশি বিসিএস বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন বা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। এমন কোনো বছর নাই যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে নাই। ধরেন এই পার্টস অফ স্পিচের যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে। বিসিএস বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, ঢাকা ইউনিভার্সিটি এমন কোনো বছর নাই যে এই টপিকগুলো থেকে প্রশ্ন নিয়ে আসে না। তো প্রত্যেকবার আছে, দ্যাটস ওয়াই আসলে এই টপিকগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে, তো যারা আছেন, যারা দেখছেন শেষ পর্যন্ত, যারা আছেন এবং শেষ পর্যন্ত যারা দেখছেন, একটু বন্ধুদেরকে মেনশন করতে হবে এবং বন্ধুদেরকে জানাতে হবে ক্লাসের বিষয়ে। ঠিক আছে, যারাই আছেন বন্ধুদেরকে ক্লাসের বিষয়ে জানাতে হবে যেন সবাই যুক্ত হতে পারে। তো সবার আশা করছি দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে, এবং অনেকের একটা চাওয়া ছিল না যে আমাকে একটু ভালো দেখা যাইতে হবে। সো এইটার রিজন হচ্ছে আমি এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পড়াচ্ছি, আর যখন এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যায় আমাকে তখন ভালো দেখা যায় না। ঠিক আছে, সো লাইটিং আসলে মেইনলি ইস্যু কোথা থেকে করে, এই ব্যাকগ্রাউন্ডের। সো এই ওয়ালটা আর ওই ওয়ালটা যখন আমি কালো করব তখন আরও বেশি লাইটিং ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মানে লাইটিং ভালোই আছে, ক্যামেরাও ভালো আছে, শুধুমাত্র ওয়াল কালো করতে হবে। এই যে এই রিফ্লেকশানগুলো আসে আর কি, মানে লাইটিং আল্লাহর রহমতে ভালো আছে। তো সবার আশা করছি শোনা যাচ্ছে, সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন, আর সবার দেখা এবং শোনা ঠিকঠাক যাচ্ছে আশা করছি। ওকে, হ্যাঁ, ওকে, একটু বন্ধুদেরকে মেনশন করতে হবে, যারাই আছেন বন্ধুদেরকে মেনশন করতে হবে ক্লাসে, তাহলে অনেক শিক্ষার্থী ক্লাসে যুক্ত হতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ওকে, অনেকেই যুক্ত হচ্ছে। কে কোথা থেকে আছে আমাকে একটু জানাতে হবে। কে কোথা থেকে আছে সবাই আমাকে একটু জানাও, আর আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, আমি তোমাদের সবারই কমেন্টগুলো দেখছি। সবাই কে কোথা থেকে দেখতেছো অবশ্যই জানাবা। প্রত্যেকেরই কমেন্টগুলো আমি দেখছি, এবং রেগুলার ক্লাস করবা ইংলিশ সিকার্স পেজে। প্রত্যেক দিন রাত 10টায় ক্লাস হয়। 58 পৃষ্ঠার একটা ভোকাবুলারি পিডিএফ দিয়েছি, এই পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নিবা, সবার জন্য উন্মুক্ত পিডিএফটা। আর ক্লাসে সবাই একটা রিয়াক্ট দিবা। বরগুনা থেকে আছে ইন্তিসার আমার সাথে, ওকে, সিরাজগঞ্জ থেকে তন্ময় আছে আমার সাথে, ওকে, তারপর হচ্ছে গৌরাঙ্গ পরম, জি ভালো আছি, তোমাদের পূজা শেষ, আশা করছি এখন তো তোমরা ভালোভাবে ক্লাস করতে পারবা। বিরহের প্রহর, আচ্ছা, বরিশাল থেকে আসমা আখি আছে আমার সাথে, অনেকেই আছো, ওকে, ধন্যবাদ, অনেকেই যুক্ত হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। 108 জন আমাদের সাথে এখন যুক্ত আছে। সবাই দয়া করে তোমাদের ভার্সিটি গ্রুপে বা স্কুল কলেজের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করবা, এবং আশা করছি যে ভালো হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, যারা অনেকে সিনিয়র আমার ক্লাসগুলো দেখেন, তো সিনিয়রদের কাছে যেটা মানে আমি অনুনয় করছি বা একটা অনুরোধ, যে সিনিয়ররা ক্লাসগুলো দেখছেন, অবশ্যই এটা আমার জন্য অবশ্যই ইতিবাচক, কিন্তু সিনিয়রদেরকে যেটা বলবো, আসলে স্টুডেন্টদেরকে আমি তুমি করে বলতেই একটু অভ্যস্ত হয়ে গেছি। সো আই হোপ যে আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা, পঞ্চগড় থেকে আছে সুদেব কুমার, রাকিব আছে আমার সাথে, তৃষ্ণা বড়ুয়া আছে, ভাইয়া খুলনা থেকে ক্লাস করছে, সামিরা খান, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ রাকিব ভাই আছেন, ওকে, মহসেন উদ্দিন আছেন, ওকে, জান্নাতুল বর্ণা আছেন, রাকিব রংপুর থেকে আছে আমার সাথে। রংপুরে কালকে সন্ধ্যার দিকে দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, রংপুরে আমি কালকে দুপুরবেলা যাব, রংপুরে দেখা হবে ইনশাল্লাহ। যারা রংপুরে আছো সবার সাথে দেখা হবে, রংপুরে আমার বাড়ি। ঠিক আছে, এই কারণে যাব, এটা বিশেষ কোনো কারণ নাই। আবার এই প্রশ্ন করো না রংপুর কেন। আচ্ছা, যারা ভোকাবুলারি পিডিএফ পাও নাই, ছেলেমেয়েরা যারা ভোকাবুলারি পিডিএফ পাও নাই, তারা অবশ্যই যে কাজটা করবা, অবশ্যই আমাদের ভোকাবুলারি পিডিএফটা কালেক্ট করে নিবা। ঠিক আছে, কোথা থেকে কালেক্ট করবা, ইংলিশ সিকার্সের ফেসবুক পেজ থেকে, বা পেজে একটা মেসেজ দিবা যে ভোকাবুলারি পিডিএফ লিঙ্ক, জাস্ট এইভাবে লিখবা যে ভোকাবুলারি পিডিএফ, সাথেই তোমাকে একটা রিপিট মেসেজের রিপ্লাই করবে, এআই করবে। ঠিক আছে, অটোমেটিকলি রিপ্লাই করবে, তোমার এআই থেকেই রিপ্লাই হবে যে ভোকাবুলারি পিডিএফটা তোমাকে দিয়ে দেবে, লিঙ্ক দিয়ে দেবে, লিঙ্কে তুমি যুক্ত হয়ে একটু মেসেজগুলো স্ক্রল করলেই আসলে তুমি পেয়ে যাবা। আবার
এটা টেলিগ্রামে আছে, মেসেঞ্জারে দেওয়া আছে, যারা মেসেঞ্জারে ঢুকতে পারবে না তারা টেলিগ্রামে জয়েন করে পিডিএফ নিবা। ওকে, আমরা এখন শুরু করছি, ঠিক আছে, শুরু করছি, আর কথা বাড়াই না, অনেক কথা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে। চলো আমরা যে বিষয়টা শেখার কথা ছিল আমরা সেখানে যাই। আচ্ছা, আরেকটা বিষয় খুব বলার মতোই, খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ সিকার্স তোমাদের জন্য আয়োজন করেছে ফ্রি ক্লাসের, ঠিক আছে, ফ্রি কোর্স 10 দিনের জন্য ইংলিশ সিকার্সের পক্ষ থেকে তোমরা 10 দিনের একটা ফ্রি ক্লাস পাবা। ক্লাসগুলো আমি নিব, আমি রেজবি রহমান, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়াশোনা করছি। আর এরপরে আসো যে ব্যাপার পরও চলো আমরা একটা ক্লাসের রুটিনগুলো দেখি, রুটিনটা দেখি যে প্রত্যেক দিন যে রাত 10টায় যে ফ্রি ক্লাস হবে সেই ফ্রি ক্লাসের রুটিন দেখবো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো, দাঁড়াও, কমেন্টগুলো পড়তে গেলে ক্লাসগুলো লেন্দি হয়, সো আমরা কমেন্টগুলো একটু বেশি পড়বো না, একটা সীমার মধ্যে রাখবো, ঠিক আছে। আমি কমেন্টগুলো দেখবো, বারবার নাম পড়লে ক্লাসটা লেন্দি হয়ে যায়। সো দেখো, প্রত্যেক দিন রাত 10টায় ক্লাস হবে ইংলিশ সিকার্স পেজে, সেটার একটা রুটিন আছে আসলে। প্রত্যেক দিন মানে মান্থলি বেসিসে ক্লাস চলতেই থাকবে। তোমরা যারা যুক্ত নেই ইংলিশ সিকার্স পেজে যুক্ত হবা, ফ্রি ক্লাস হচ্ছে টানা 10 দিন, এই বেসিক টু অ্যাডভান্স ফ্রি ক্লাস হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশের ফ্রি ক্লাসগুলো হবে। এরপরে আসো, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে 2 অক্টোবর থেকে, ফ্রি ক্লাস 2 অক্টোবর থেকে শুরু হয়েছে, এবং হচ্ছে 10 দিনের, আজকে হচ্ছে নাউন, তারপরে হচ্ছে কি আমাদের এরকম অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, ভার্ব হবে, জেরান্ড হবে, তারপরে হচ্ছে পার্টিসিপল হবে, ফ্রেজ হবে, তারপরে হচ্ছে তোমার ক্লোজ হবে, রাইট ফর্ম হবে। এইখানে যে 10টা টপিক দিয়েছি, আপনি যে লেভেলের স্টুডেন্ট হন, ধরেন ইউনিভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে জায়গায় যান ভাই, এই 10টা টপিক হচ্ছে খুব ক্রিম টপিক। এই 10টা টপিক থেকে প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় প্রশ্ন আসছেই, এবং এখান থেকে শুধু 10টা টপিক থেকেও মানে প্রশ্ন আসছে একই একটা পরীক্ষায়, এমনটাও হয়েছে, মানে এই 10টা টপিক থেকে, সেটা বিসিএস এই 10টা টপিক থেকে 100%। দেখেন এইবার প্রশ্ন আসছে কি, অ্যাডভার্ব থেকে একটা প্রশ্ন আসছে বিসিএসে, সরি অ্যাডজেক্টিভ থেকে আসছে একটা, অ্যাডভার্ব থেকে একটা প্রশ্ন আসছে, ভার্বের একটা থেকে প্রশ্ন আসছিল, এই ভার্বে ওখানে আবার জিরান থেকে একটা প্রশ্ন আসছে, পার্টিসিপল থেকে একটা প্রশ্ন আসছে, ফ্রেজ তো ভাই কমন বিষয়, রাইট ফর্ম ভার্ব আর ক্লোজ, এগুলো না বুঝলে তো ইংরেজির আসলে কিছুই বোঝা হয় না। সো এই কারণে এই 10টা টপিক আমি চমৎকারভাবে সাজিয়েছি, গুছিয়ে সাজিয়েছি, যেন এই 10টা টপিক আসলে স্টুডেন্টদেরকে আমি সর্বোচ্চটা ডেলিভার করতে পারি আমার জায়গা থেকে, সর্বোচ্চটা এই 10টা টপিক আমি সুন্দর করে পড়াবো। ক্লাসগুলো কোথায় হবে? ক্লাসগুলো হবে ইংলিশ সিকার্স রেজবি রহমান ফেসবুক পেজে, ইংলিশ সিকার্স রেজবি রহমান ফেসবুক পেজে ক্লাসগুলো হবে। ফেসবুক পেজ, এই যে নাম সার্চ করতে হবে, ইউটিউবেও একই নামে সার্চ করতে হবে, জাস্ট সার্চ করে প্রত্যেক দিন রাত 10টার সময় ইংলিশ সিকার্স পেজে যুক্ত থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই ক্লাসগুলো করে অনেকেই বুঝবেন না, এটা রিজন কি, না বোঝার কারণটা কি আমি বলতেছি। এই ক্লাসগুলো না বোঝার একটা মূল অন্যতম কারণ হচ্ছে ভোকাবুলারিতে ঘাটতি থাকা। ভোকাবুলারি যাদের ঘাটতি আছে তাদের যেটা উপকার করছি আমি, 58 পৃষ্ঠার একটা ভোকাবুলারি শিট ইংলিশ সিকার্সের টেলিগ্রাম চ্যানেলে এবং মেসেঞ্জার চ্যানেলে দিয়েছি। মেসেঞ্জার চ্যানেলে 58 পৃষ্ঠার একটা ভোকাবুলারি শিট, যেখানে একটা শব্দ পড়লে 4টা শব্দ শেখা যায়। ভোকাবুলারি শিটটার একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা শব্দ পড়লে 4টা শব্দ শেখা যায়, ঠিক আছে, 4টা শব্দ। এই ভোকাবুলারি শিটটা অবশ্যই প্রত্যেককে কালেক্ট করতে হবে। আমার ক্লাস দেখেন আর না দেখেন, আমার শিট পড়েন আর না পড়েন, মানে ওইটা আলাদা বিষয়, মানে আমার যে পেইড কোর্সের ব্যাপারগুলো ওগুলোর সাথে এগুলো কোনো রিলেট নাই। এই ভোকাবুলারির এই 58 পৃষ্ঠার শিটটা অবশ্যই আপনাকে পড়তে হবে, আমার কাছে যদি কোনো কোর্স গ্রহণ না করেন। এটা খুবই দরকারি। কেন? কারণ এই 58 পৃষ্ঠার শিটটা ইংরেজির যে ভিত্তিমূলক ভোকাবুলারিগুলো আছে, মানে একটা বেস যে তৈরি করে ভোকাবুলারি, সেটা তো ক্রিয়েট করবে এই ভোকাবুলারি শিটটা। এটা খুব গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। ভোকাবুলারি না বুঝলে আপনি মাস্টার ইংলিশ পড়েন বা হচ্ছে আদার্স যে বইগুলো আছে, যে বইগুলোই আছে আর কি, যেটাই পড়েন, অ্যাপেক্স পড়েন বা হোয়াট এভার, যে বইটাই কম্পিটিটিভ এক্সাম যেটাই আসলে পড়েন ভাই, বুঝবেন না। হাজার কোর্স করবেন, বুঝবেন না। আর এইটা খুবই মেজর একটা কথা, খুবই মেজর কথা। সো আমরা এই বিষয় নিয়ে আর কথা বাড়াচ্ছি না, আর এই বিষয় নিয়ে আমরা একটু কথা বাড়াবো না। আমরা একটু 7 বা 5 নাম্বার পেজে চলে যাই, 5 নাম্বার পেজে চলে যাব। এই বিষয় নিয়ে আর আমরা কথা বাড়াচ্ছি না। এরপরে আমাদের একটা প্রশ্ন এসে গেছে যে আমার 6 মাস ধরে এই প্রশ্নটা প্রচুর পাচ্ছি, যেটাতে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের উপর খুব প্রভাব পড়ছে। সো আমরা ফ্রি ক্লাস দিয়েছি হচ্ছে 86টা,
ঠিক আছে, না সরি, আজকে সহ মোট 90টা ক্লাস আমাদের আপলোড হয়েছে। 90টা ক্লাস হচ্ছে ফ্রিতে আপলোড হয়েছে ইউটিউবে। এখন কথা হচ্ছে এই মাস্টার ইংলিশের যে ফ্রি কোর্স ভার্সেস হচ্ছে পেইড কোর্সের মধ্যে আসলে কি পার্থক্য ছিল, এটা নিয়ে আলোচনা করা খুব অতীব জরুরি হয়ে গেছে আমার জন্য, যে ফ্রি কোর্স আর পেইড কোর্সের মধ্যে কি পার্থক্য ছিল। এই আপনি এতগুলো ক্লাস ফ্রিতে দিয়েছেন, আমাদের কি হয়েছে আসলে। ফ্রি কোর্সে বেসিকের কোনো আলোচনা নাই, যারা ইংরেজিতে দুর্বল ফ্রি কোর্সে বেসিকের কোনো আলোচনা নাই। কেন? কারণ আমি দিতেই চেয়েছি যে মাস্টার ইংলিশের উপর ফ্রি ক্লাস, আমি বেসিকের আলোচনা ফ্রি কোর্সে করি নাই। এখনকার ক্লাসগুলোতে যতটুকু করছি, বাট মাস্টার ইংলিশের ইউটিউবের ক্লাসগুলোতে ফ্রি আলোচনা বেসিকে করি নাই। শুধু আইডিয়া দেওয়া হয়েছে যে ইংরেজিটা এই শেপে পড়তে পারেন, আপনার আত্মবিশ্বাসের জায়গাটা বিল্ড আপ করবে, এতটুকু ছিল ফ্রি ক্লাসের একটা বিষয়। সেকেন্ডলি যে বিষয়টা, কোনো প্র্যাকটিস শিট ফ্রি ক্লাসে দেই নাই, আমি একটা মাত্র প্র্যাকটিস শিট দেই নাই, কোনো প্র্যাকটিস শিট আমার ওইখানে ছিল না। সেকেন্ডলি যে বিষয়গুলো, যে একটা প্রশ্ন ধরেন, একটা ইংরেজি ব্যাকরণের যে প্রশ্নগুলো, যে ধরেন একটা অ্যাডজেক্টিভের প্রশ্ন আছে বা একটা রাইট ফর্ম ভার্বের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। একটা প্রশ্ন 3-4 ভাবে বা 5 ভাবে 10 ভাবেও কোনো প্রশ্ন ব্যাখ্যা করা যায়। এখন সেক্ষেত্রে আমি যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি ওগুলো জাস্ট রিডিং পড়া, ওই ক্লাসগুলোর কোয়ালিটি আসলে আমি নিজে যদি দেই, ওই ক্লাসগুলো আমার 10% কোয়ালিটি, মানে ওইটার একটা ক্লাসের 10% কোয়ালিটি ওই ক্লাসগুলোতে আছে আমি মনে করি। মানে আরও বেটার দেওয়া সম্ভব ছিল। কিছু কিছু ক্লাস আমি জাস্ট মাস্টার বইটা রিডিং পড়ে ক্লাসগুলো দিয়েছি। তো ওই ক্লাসগুলোতে আমি একভাবে প্রশ্ন সলভ করা শিখিয়েছি, কিন্তু প্রশ্ন আপনাকে মোটামুটি 2 বা 3 ভাবে সলভ করা শিখতে হবে। এটার পেছনে কারণ হচ্ছে, যদি আমরা 2-3 ভাবে প্রশ্নগুলো সলভ করা না শিখি, যে প্রবলেমটা ক্রিয়েট হবে আমাদের ভর্তি পরীক্ষায় বা অ্যাডমিশনের যে কোনো পরীক্ষায় অথবা চাকরি পরীক্ষায়, যে প্রবলেমটাই আমরা পড়ব, মেইনলি আমরা প্রশ্ন সলভ করতে গিয়ে দেখব যে এটা পারছি না, ওইটা ভুলে গিয়েছি, তো এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো এই ফ্রি ক্লাসগুলো এইটা আসলে আমরা মানে একভাবে ব্যাখ্যা দেয়, ভিন্নভাবে কোনো ব্যাখ্যা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, ইউটিউবের ক্লাসগুলোতে আপনি আউটলাইন পাবেন, আমরা 3 ভাগের 1 ভাগ শিখেছি, 3-এর 1 মানে 3 ভাগের 1টা ভাগ শিখেছি, 3-এর মধ্যে জাস্ট 1 ভাগ। আরও অনেক কিছু এখানে শেখার আছে। আপনাদের অনেকের বেসিকের ঘাটতি থাকার কারণে অনেকে মনে করছে যে আসলে যথার্থ মনে হয় এগুলোই তো ভাইয়া শেখায়, এর বাইরে ইংরেজি শেখার নাই। অবশ্যই আছে শেখার। এরপরে যে ব্যাপারটা আছে, যে প্রিপোজিশনের কোনো বিশেষ ক্লাস আসলে দেয়া নাই। প্রিপোজিশনের কোনো বিশেষ ক্লাস আমাদের ফ্রি কোর্সের মধ্যে অন্তর্গত না। একটা ক্লাসও, সিঙ্গেল ক্লাসও কেউ দেখাতে পারবে না, কারণ প্রিপোজিশনটা আমরা খুব টেকনিকের সহিত খুব গুছিয়ে পড়াই। প্রিপোজিশনটা মাস্টারে যেভাবে দেওয়া আছে সেইটা ওইটা ওখানে এলিমেন্ট আছে, বাট আমার প্রিপোজিশনটা পড়ানোর ধরনটা একটু ভিন্ন, আমি অনেক গুছিয়ে পড়াই। প্রিপোজিশনটা টোটালি ডিফারেন্ট। এবং টেন্স দিয়ে বাংলা যে বাক্য গঠনের বিষয়টা, আমি এটা ফ্রি ক্লাসে মোটেও শেখাই নাই একটাও, ঠিক আছে, একবারেই না। এই ব্যাপারগুলো ফ্রি ক্লাসে পাওয়া যায়নি, জাস্ট আলোচনা হয়েছে একটা, মানে ধারাবাহিক একটা ভাষা আলোচনা। এরপরে আমরা আসলে পেইড কোর্সে স্টুডেন্টদেরকে কি দিব? পেইড কোর্সে আসলে আমরা যে সার্ভিসগুলো দেই, 0 থেকে বেসিক গ্রামার এখানে শেখানো হয়। একেবারেই যারা ইংরেজিতে দুর্বলদের জন্য সহজভাবে পেইড কোর্সে আমরা 0 থেকে বেসিক গ্রামারটা শেখাই। এটা আমাদের একটা স্পেশাল বৈশিষ্ট্য, যে 0 থেকে বেসিক গ্রামারটা আমরা পেইড ব্যাচে সবার আগে শেখাই। একবারে শুরুতে 0 থেকে যে বেসিক গ্রামার, এটা খুবই জরুরি। এটা যে লেভেলের স্টুডেন্টে হন না কেন ভাই, 0 থেকে বেসিক গ্রামার আপনাকে শিখতেই হবে, কারণ বেসিক যাদের দুর্বল আছে তারা আসলে বড় বড় প্রশ্নগুলো সলভ করতে পারে না। ওকে, তারপরে যে ব্যাপারটা আসে, যে বেসিক থেকে অ্যাডভান্স খুব গোছানো, মানে একবারে সিরিয়াল মেনটেন করে শেখাই। ধরেন একবারে রুট থেকে একটা প্রশ্ন সলভ করতে যা যা প্রয়োজন হয়, একটা বাক্য তৈরি করতে যা যা প্রয়োজন হয়, প্রত্যেকটা শেখানোই বেসিকলি বেসিক গ্রামারের কাজ। এরপরে প্রতিটা টপিক বিস্তারিত এবং স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করি। প্রত্যেকটা টপিক বিস্তারিত এবং প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ আলোচনা, কোনো বিষয় আসলে বাদ যায় না। এরপরে আসে আলাদা প্র্যাকটিস শিট দেয়া হয়, আলাদা প্র্যাকটিস শিট থাকে। প্র্যাকটিস শিটের পরে স্টুডেন্টরা কি প্রশ্নগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। ধরেন একটা প্রশ্ন এখানে না হলেও 3 ভাবে ব্যাখ্যা করা শেখানো হবে বা 4 ভাবে শেখানো হবে। এটা হচ্ছে এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য। এরপরে প্রিপোজিশনের টেকনিক ক্লাস, স্পেশাল প্রিপোজিশনের
টেকনিক ক্লাস থাকে। কীরকম, ধরেন কিছু সিনোনিমাসলি প্রিপোজিশন আছে, মানে প্রিপোজিশন প্রায় 600 বা 500 প্রিপোজিশন আমি সিনোনিমাস অর্ডারে শিখতে পারবো। সাসেস কীরকম, সিনোনিমাস অর্ডারটা কেমন, ধরেন হচ্ছে একটা অর্থ, ধরেন উপকারিতা অর্থে 10টা প্রিপোজিশন, ক্ষতিকর অর্থে 10টা প্রিপোজিশন, এরকম একটা সিনোনিমাস অর্ডার আছে। সেই অর্ডার অনুযায়ী এটা আমাদের একটা এক্সেপশনাল কাজ ছিল, যেটা আমরাই শুধুমাত্র বানিয়েছি। আমাদের বইটা এখন বাজারে, মানে আমরা পাবলিশড এখন করতেছি না, 2বার পাবলিশ করেছি, বর্তমানে খুব কপি হচ্ছে, আমরা খুব সময় দিতে পারছি না, কারণ বইটা যদি বের করে আমরা যদি ক্লাস না দিই বা প্রচারণা না করি তাহলে আমাদের বইটা কপি হয়ে যাবে আমাদের কাজগুলো। তো দ্যাটস ওয়াই আসলে এখন হচ্ছে না, বাট প্রিপোজিশন আমরা খুব গুছিয়ে শেখাই পেইডে। এরপরে টেন্স দিয়ে বাংলা বাক্য শেখানো হয়, কারণ আপনারা সবাই মোটামুটি জানেন যে বাক্য তৈরি করতে পারলে মানে মোটামুটি একটা রিটেনের লেখার যোগ্যতা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো শেখাই, শিখিয়ে আসলে বাক্য তৈরি করা ছোট ছোট ভাবে একটু যতটুকু পারা যায় সেটা শেখানো হয়। পুরো টপিকের এই তোমার এটা পুরো টপিক মানে কাভার হয়। এরপরে হচ্ছে 9 নম্বরে যে ক্লাস টাইম যে সুবিধা, একবার ভর্তি হলে স্টুডেন্টরা আমাদের আজীবন ক্লাস পায়। আজীবন মানে আজকে ভর্তি হচ্ছে, এখান থেকে লাইফ টাইম সে আজীবন ক্লাস করতে পারবে। এবার এবং প্রত্যেকটা ক্লাস লাইভ, একটা কোর্স শেষ হয়ে গেল, ধরেন 7 নম্বর ব্যাচ শেষ, 8 নম্বর ব্যাচে যাইতে পারবে, 8 নম্বর ব্যাচ শেষ, 9 নম্বর ব্যাচে যাইতে পারবে, 9 নম্বর ব্যাচ শেষ, 10 নম্বর ব্যাচেও সে ক্লাস করতে পারবে, তার কোনো সমস্যা নাই। সেকেন্ডলি যে বিষয় আসতেছে, ক্লাসগুলো জুমে হয়, যেখানে আমি টিচার আর স্টুডেন্টের একটা অ্যাটাচমেন্ট থাকে। যখন আপনি এখানে আমার ক্লাস দেখতেছেন, বাট ওইখানে হচ্ছে কি এমনটা ঘটবে না, আপনিও আমার ক্লাস দেখবেন, কথা বলবেন, আমিও বলবো, আপনিও বলবেন, দুই পক্ষ থেকে সেটা বজায় থাকবে। ঠিক আছে, এখন দেখো এটা একটা বিষয়, জুমে এটা একটা বিশেষ ফ্যাসিলিটিস। এবং প্রতি সপ্তাহে আমরা একটা কিউএনএ এর আয়োজন করি। কিউএনএটা ব্যাপার কি, কোশ্চেন আনসারিং। ধরেন আপনার এই পড়াশোনাগুলো করেছেন, ধরেন পার্টস অফ স্পিচ পড়াশোনা করছেন, ওইখানে ঝামেলা ক্রিয়েট হয়েছে, সো ওইটার একটা সলভ দেওয়ার চেষ্টা করি কিউএনএতে। ঠিক আছে, যার যতগুলো মানে ধরেন 6 মাস পরেও যদি আপনার একটা প্রবলেম অ্যারাইজ হয়, আমাকে নক দিলে আমি সেটার সলভ করাই দেওয়ার চেষ্টা করব, কারণ স্টুডেন্ট একটা আমার স্টুডেন্ট, আজীবনই সে আমার স্টুডেন্ট। তারপরে আমরা এখন পরবর্তীতে হচ্ছে কি যে 20 থেকে 22,000 যে টাইপ প্রশ্ন সলভ করা হয়েছে মাস্টার ইংলিশ বইয়ে, সেটাও কিন্তু এই কোর্সেরই অন্তর্গত। 20 থেকে 22,000 এই কোর্সেরই অন্তর্গত। প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা করা হয়, প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যাও করা হয়, এবং শিক্ষার্থীদের জন্য 100 পৃষ্ঠার একটা ভোকাবুলারি পিডিএফ আমরা প্রোভাইড করব আমাদের পেইড ব্যাচের গ্রুপে। এর বাইরে অতিরিক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এমসিকিউ এর মানে একটা পিডিএফ প্রোভাইড করা হবে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের পিডিএফ প্রোভাইড করা হবে, এবং আমরা আলাদাভাবে কিছু প্র্যাকটিস শিট দিব। এই এলিমেন্টগুলো আমাদের স্টুডেন্টদেরকে গ্রামার ভিত্তিক দিব। ঠিক আছে, আর এই যে বেসিক টু মাস্টার কোর্সে এই সেবাগুলো দেয়া হবে। আমরা বর্তমানে 510 টাকা ফি রাখছি, 7 অক্টোবরের পরে আমরা 850 টাকা রাখবো। এখন পুরোপুরি সিদ্ধান্ত আপনার, যদি ভর্তি হতে চান আমার নাম্বারে ফোন দিয়ে ভর্তি হবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, যা এখানে জব সিকার্স, অ্যাডমিশন এবং যাদের প্রয়োজন এই সিলেবাসে তারা পড়তে পারবে। এখন আমরা চলেন আমরা যে বিষয়টা পড়ব, এখন আমরা পড়ব অ্যাডজেক্টিভ। চলেন এখন আমরা পড়ব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পজিশন, আমরা অ্যাডজেক্টিভে মূল পড়াশোনা এখন শুরু হবে। আচ্ছা আচ্ছা খেয়াল করি। আচ্ছা, এই হচ্ছে মূল পড়াশোনা, অ্যাডজেক্টিভের আজকে পড়াশোনা শুরু হবে। চলেন আমরা সেখানে শিখতে যাই। তো অ্যাডজেক্টিভ আসলে কি, অ্যাডজেক্টিভ আসলে কি সবার আশা করছি দেখা যাচ্ছে এবং সবার শোনা যাচ্ছে। অ্যাডজেক্টিভের মূল পড়াশোনা এখন শুরু হচ্ছে, এখন মূল পড়াশোনা এখন শুরু হচ্ছে। আচ্ছা শুরু করি অ্যাডজেক্টিভের মূল পড়াশোনা। এখন যে অ্যাডজেক্টিভ আসলে কিভাবে চেনা যায়, খেয়াল করি যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে অ্যাডজেক্টিভ পাইতে গেলে আমাকে সবার আগে বুঝতে হবে যে নাউন কোনটা। ঠিক আছে, অ্যাডজেক্টিভ পাইতে গেলে সবার আগে কি বুঝতে হবে যে নাউন কোনটা। তাহলে আমরা খেয়াল করি, রহিম ইজ এ গুড টিচার। এখন এই গুড শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় সেটা ডিপেন্ড করবে এই টিচারের ওপর। এই যে টিচার আছে, এই টিচার একটা নাউন, এই নাউনটার ওপর। এই নাউনটাকে প্রশ্ন করতে হবে কেমন দ্বারা, এই নাউনটাকে কী দ্বারা প্রশ্ন করতে হবে, কেমন দ্বারা। যদি রহিম ইজ এ গুড টিচার, তো এই যে টিচার একটা নাউন, এই নাউনটাকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি যে কেমন শিক্ষক, তাহলে উত্তর আসতেছে কি ভালো শিক্ষক। রাইট, উত্তর আসতেছে কি ভালো শিক্ষক। এই যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তরটা পেলাম,
এই উত্তরটাই হচ্ছে বেসিকলি অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের মূল কনসেপ্টটা কি, সবার কাছে কি ব্যাপারটা দেখো। আমরা প্রথমে কি করব, অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়ার জন্য একটা নাউন চিহ্নিত করব, সেই নাউনটাকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব, তাহলে যে উত্তরটা পাবো সেটা অ্যাডজেক্টিভ। এখন কথা হতেছে, তোমরা এই প্রশ্ন সবাই করতে পারো যে ভাইয়া গুড যে অ্যাডজেক্টিভ এটা কে না জানে, এটা কি আপনি কি এক্সেপশনাল পড়ালেন যে একটা মানে জব সিকার্সের কোর্সে এসে বা অ্যাডমিশন টেস্টের। দাঁড়াও একটু ওয়েট করো, পড়ানো আরও আছে। ধরো এই যে এখানে বলছে কি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, খেয়াল করো এই যে স্টুডেন্ট শব্দটা এটা একটা নাউন, এটা সবাই স্বীকার করো। এই নাউনটাকে প্রশ্ন করো যে কেমন স্টুডেন্ট, উত্তর আসতেছে কি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এই নাউনটাকে প্রশ্ন করি আমরা কেমন স্টুডেন্ট, উত্তর আসতেছে কি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এখানে নাউনটাকে প্রশ্ন হচ্ছে কেমন টিচার, গুড টিচার। তাহলে আমরা যেটা খেয়াল করতেছি যে নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি। আচ্ছা এখন খেয়াল করি আমরা এটা যদি বুঝি, আমরা এইবার খেয়াল করি এখানে একটা উদাহরণ লিখতেছি যে ক্লাস, দেখেন ক্লাস আর পার্টি, ঠিক আছে ক্লাস এবং পার্টি। এইখানে বলছে কি যে ক্লাস পার্টিতে, এই যে পার্টিতে কেমন দ্বারা প্রশ্ন করি, পার্টিটা তো একটা নাউন রাইট। এইখানে একটু ভিন্নতা আসছে। ওকে, সবাই যারা ক্লাস দেখতেছে, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ রাকিব থেকে শুরু করে যারাই ভাই ক্লাস দেখতেছেন সবাইকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্লাসে যারাই দেখতেছেন অবশ্যই ক্লাসটা একটা রিয়াক্ট দিবেন, ঠিক আছে। সবার আসলে আমি একটু টিপিক্যাল ক্লাস নিতে কম পছন্দ করি, ঠিক আছে, যে আমি একটু ক্লাসে 20 মিনিট পড়াবো, সেটার জন্য পড়ানোর মতো হয়, মানে ওইটার জন্য স্টুডেন্টের কাজে লাগে, ঠিক আছে, অবশ্যই স্টুডেন্টের জন্য কাজে লাগে, আমি সেভাবে পড়ানোর চেষ্টা করি। সো মন খারাপের কিছু নাই, আমি সবার রেসপন্স দেখি যে এ কমেন্ট করছে, না দেখলে আসলে যে স্টুডেন্টকে বই গিফট করেছি ও আমার সর্বোচ্চ ক্লাস করছে, ওই কারণে ওরে গিফট করছি, কারণ ওর ডেভেলপমেন্টটা সে বুঝতে পারবে, আজীবন সে আমাকে মনে রাখবে। কারণ আমি গত বছর 23-এর দিকে এক মেয়েকে বই গিফট করছিলাম, একটা বাংলার অভিযাত্রী বই। ওই মেয়ে জগন্নাথ ইউনিভার্সিটিতে মানে স্টুডেন্ট আমার চান্স পেয়েছে এবং ও প্রায়ই কমেন্ট করে ভাইয়া ওইটা আমার অনেক উপকার হয়েছে। আমি মানুষের সম্ভাবনাটা বুঝতে পারি, কারণ কোন স্টুডেন্টগুলো প্রোডাক্টিভ কোন স্টুডেন্টগুলো প্রোডাক্টিভ না এটা দেখলে বোঝা যায়। একটা স্টুডেন্ট 1 মাস 1.5 মাস ধরে লেগে আছে, ওকে বই গিফট করা আমার আসলে নৈতিক দায়িত্ব যদি ওর সমস্যা থাকে, ঠিক আছে। আর যে স্টুডেন্ট আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে নাই, ওই স্টুডেন্টকে বই গিফট করা আমার দায়িত্ব না। কারণ কি, কারণ ওই স্টুডেন্ট তো আসলে পড়বে না, খুব রেয়ার আসলে আমার মানে যে একটা ধারণাটা ভুল হয়, অধিকাংশ ক্ষেত্রেই যারা রেগুলার ক্লাস করে তারা ভালো করে, ঠিক আছে। আচ্ছা আমি যেটা পড়াতে চাইছিলাম যে এই যে ক্লাস এবং পার্টি এই দুটা শব্দ কিন্তু বেসিকলি কি, এই ক্লাস শব্দটাও নাউন, পার্টি শব্দটাও নাউন, ঠিক আছে, ক্লাস শব্দটাও নাউন, পার্টি শব্দটাও নাউন। ক্লাস পার্টিতে ক্লাস এবং পার্টি দুটি শব্দই নাউন। তাহলে আমরা এখানে যেটা খেয়াল করব, ক্লাস পার্টিতে ক্লাসও নাউন পার্টিও নাউন। এখন খেয়াল করো যে পরপর দুইটা নাউন বসছে ক্লাস পার্টি, এই যে পার্টির সেকেন্ড নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, পরপর দুইটা নাউন বসলে সেকেন্ড নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা পাওয়া যাবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে ক্লাস পার্টিতে যে এই যে কেমন পার্টি, ক্লাস পার্টি। তাহলে আমি যেটা এখানে এই আলোচনা এখানে কেন নিয়ে আসছি, কারণ আমি যেটা বোঝাতে চাইছি যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে পার্টি ছিল একটা নাউন, এটাকে কেমন দ্বারা প্রশ্ন করে কি পাইছি আমরা, যে কেমন পার্টি, উত্তর আসতেছে কি কেমন পার্টি, উত্তর আসতেছে হচ্ছে ক্লাস পার্টি, কেমন পার্টি, উত্তর আসতেছে হচ্ছে ক্লাস পার্টি। ক্লাস শব্দটা হচ্ছে কি, ক্লাস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এইখান থেকে যেটা লার্ন করলাম, এখান থেকে যেটা আমরা লার্ন করেছি কি, যে অ্যাডজেক্টিভের সাথে মূলত সম্পর্ক হচ্ছে নাউনের, অ্যাডজেক্টিভের সাথে মূলত সম্পর্ক হচ্ছে কার, নাউনের, নাউনের সম্পর্ক অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক নাউনের। আর এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, ঠিক আছে। ইস করার কিছু নাই, আমরা সম্ভাবনাময় স্টুডেন্টগুলোকে খুঁজি, ঠিক আছে। আমি এমন কিছু স্টুডেন্ট খুঁজি যে স্টুডেন্টগুলো ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করতে পারবে, আমার সম্ভাবনাটা দরকার, মানে ভোকাস কাউকে চাই না, যারা পড়াশোনা করতে আসবে তারাই পড়াশোনা করুক, যারা আসলে পড়াশোনা করতে আসে না শুধু আসলে সমাজকে বোঝাতে হবে যে আমি পড়াশোনা করি, এই ধরনের স্টুডেন্ট আমি কখনোই চাই না। সমাজকে বোঝানোর জন্য ইন্টারমিডিয়েট পাস করলে এনাফ। আচ্ছা এটা তো একটা বিষয়, দুইটা নাউন একসাথে থাকলে। আমি যেটা পড়াতে চেয়েছিলাম এখানে যে এই যে নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে বেসিক্যালি অ্যাডজেক্টিভ পাওয়া যায়, তো যে কোনো নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। কথা বেশি হয়ে যাচ্ছে, আমরা এবার চলবো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভে। আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভে আমরা যে বিষয়টা পড়বো, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভে যে কীভাবে দেখো অ্যাডজেক্টিভ আসলে দুইভাবে আইডেন্টিফাই করা যায় বেসিক্যালি, এক হচ্ছে পজিশন দেখে আর এক হচ্ছে সাফিক্স দেখে। আমরা অ্যাডজেক্টিভ কয়ভাবে আইডেন্টিফাই করতে পারি,
দুইভাবে, একটা হচ্ছে পজিশন দেখে আর একটা হচ্ছে সাফিক্স দেখে। সাফিক্স এবং পজিশন দেখে আমরা অ্যাডজেক্টিভকে কি করতে পারি, দেখো সাফিক্স এবং পজিশন দেখে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারি। এখন চলো আমরা সেটা দেখি। তাহসিন হেয়ার, হ্যাঁ তাহসিন তোমাকে দেখি, তুমি ক্লাস করো না কেন? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আচ্ছা আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে কি বলছে, আমরা সাফিক্স দেখে কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারবো আমরা একটু খেয়াল করি। এখানে কিছু সাফিক্স আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি। সাফিক্সগুলো কি, এই যে আমার সাথে তোমরা বলবা, আমার স্যার এইভাবে শিখেছিল, আমার সাথে যারাই দেখতেছো আমার স্যার এইভাবে শিখেছিল, তোমরা আমার সাথে বলবা, তোমাদের আশা করছি শোনা যাচ্ছে, এইভাবে বলবা যে টিক টিভ, টিক টিক টিভ, সিপ লেস, ফুল বল। দেখো আমি আরও দেখাচ্ছি, নিচে আরও শব্দগুলো আসবে। দেখো এখানে সবগুলো শব্দ, যে এই যে টিক টিক, দেখো এই যে টিক টিপ, টিক টিপ, সিপ লেস, ফুল বল আস। তোমরা আমার সাথে বলতে পারো যে টিক টিপ, সিপ লেস, ফুল বল আস, টিক টিপ, সিপ লেস, ফুল বল আস। এগুলোকে বলা হয় প্রত্যেকটাকে সাফিক্স। এই সাফিক্সগুলো বেসিক্যালি ক্রিয়েট করে অ্যাডজেক্টিভ, মনে থাকবে। আচ্ছা গতদিন আলোচনা করছিলাম যে আসলে সাফিক্স জিনিসটা কি। সাফিক্স আসলে শব্দের শেষে বসে নতুন শব্দের একটা অংশ বলতে পারো সাফিক্সকে। কি বলতে পারো সাফিক্সকে? শব্দের অংশ, যা শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে। ঠিক আছে, শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে আসলে সাফিক্স। ঠিক আছে, নতুন শব্দ তৈরি করে। তাহলে আমরা মনে রাখবো কি, যে টিক টিপ, সিপলেস, ফুলবলাস। নোট করে নিলে কেমন হবে? এগুলো মানে সব থেকে ক্রিম জিনিসগুলো তোমাদেরকে শেখাচ্ছি। এগুলো কি কেউ তোমাদেরকে শিখিয়েছে নাকি? কয়েকজন টিচার শেখায়, আর শুধু এসে রাইট ফ্রম ভার্ব, ন্যারেশন, হেই সেই, আসলে কি আর বলবো। আচ্ছা দেখো টিক টিপ, সিপলেস, ফুলবলাস এগুলো হচ্ছে সাফিক্স। এই সাফিক্সগুলো ক্রিয়েট করে অ্যাডজেক্টিভ ক্রিয়েট করে। আমরা খেয়াল করি তাহলে এই যে সাফিক্স, এই যে শব্দটা খেয়াল করি আমরা, এখানে বলছে কি যে টিক আর আইসি। দেখো তো অপটিমিস্টিক শব্দটার শেষে কি টিআইসি আছে না? দেখো অপটিমিস্টিকের বাংলা অর্থ হচ্ছে আশাবাদী। আশাবাদী মানে যে আশা করে থাকে, যে বলে না যে আশাবাদী মানুষ। দেখো তো বলি না আমরা এইভাবে টিক টিপ, সিপলেস, ফুলবলাস। আচ্ছা কার নেটওয়ার্ক সমস্যা রে? আমার নেটওয়ার্ক সমস্যা? আমার ফোনে তো আমি ভালোই দেখতে পাচ্তেছি। দেখো তাহলে আমরা বলি না যে আশাবাদী মানুষ, বলি কি না? দেখো কি বলি, আশাবাদী মানুষ। তাহলে আমরা, মানুষটা তো একটা নাউন, এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, যে কেমন মানুষ, উত্তর আসতেছে কি আশাবাদী মানুষ। তাহলে আমরা এখানে দুইটা ভাবে শিখলাম যে আশাবাদী শব্দটা অ্যাডজেক্টিভ, সেটার ইংরেজি হচ্ছে অপটিমিস্টিক, বা অপটিমিস্টিক শব্দটা অ্যাডজেক্টিভ বেসিকলি। সেটা কিভাবে, আমরা যদি অপটিমিস্টিকের পরে একটা নাউন বসাই দেই, সেই নাউনটাকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রেও এটা অ্যাডজেক্টিভ। আবার শব্দের শেষে টিআইসি আছে, সেক্ষেত্রেও একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি আমরা সবাই? ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার? আমরা যদি একটা উদাহরণ লিখি, আমার নেটের সমস্যা, আমার কি বলে, আমার তো নেট খুব মানে চাঙ্গা নেট মনে হচ্ছে, আমার কাছে তো নেট ভালোই মনে হচ্ছে রে ভাই, আমার কাছে নেট ভালোই মনে হচ্ছে। আচ্ছা তাহলে এখানে টিপ থাকলেও সেটাও অ্যাডজেক্টিভ হবে, যেমন অ্যাটেন্টিভ। সিপ থাকলেও অ্যাডজেক্টিভ হবে, যেমন এক্সপেন্সিভ। তারপর লেস থাকলেও অ্যাডজেক্টিভ হবে, যেমন হচ্ছে কেয়ারলেস। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো বেসিক্যালি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তারপরে হচ্ছে কি, সিপ থাকলে অ্যাডজেক্টিভ, লেস থাকলে অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে কি, এই যে কেয়ারলেস শব্দটা অ্যাডজেক্টিভ। ফুল থাকলে অ্যাডজেক্টিভ হবে, যেমন কেয়ারফুল। বল থাকলে অ্যাডজেক্টিভ হবে, যেমন রেসপন্সিবল। ওইউএস থাকলে অ্যাডজেক্টিভ হবে, যেমন কনশাস। আচ্ছা এই শব্দগুলো যে অ্যাডজেক্টিভ, আমার নেট ঠিক আছে স্যার, আপনার ক্লাস করে কি জাইম? ওকে আচ্ছা, আমার নেট তো ঠিকই থাকার কথা। তাহলে এই শব্দগুলো অ্যাডজেক্টিভ সবাই নোট করেছো কেন? এই যে শব্দের শেষে দেখো এই যে যুক্ত হয়েছে লেস, ফুল, এগুলো যুক্ত হয়েছে, এগুলো অ্যাডজেক্টিভ ক্রিয়েট করে। ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ওকে সবার কাছে ওকে সবাই বুঝছো? ওকে ঠিক আছে, সবাই ক্লিয়ার বলতেছে। ওকে থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা পরবর্তীতে যাই। আচ্ছা পরবর্তীতে যাই। ওকে ধন্যবাদ। ওকে সবার কাছে ক্লিয়ার হয়েছে, ভালো। আচ্ছা আমরা পরবর্তীতে যাই। আচ্ছা আমাদের 0 থেকে গ্রামার শেখার জব সিকার্সের যে কোর্স, সেটা আমরা 7 অক্টোবর পর্যন্ত
আমরা রাখতেছি হচ্ছে 510 টাকা জব সিকার্সদের জন্য, যেটা 7 অক্টোবর ক্রস করবে তখন সেটা হয়ে যাবে আমাদের 850 টাকা। 7 অক্টোবরের মধ্যে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। ক্লাসগুলো জুমে হবে, লাইভ ক্লাস, এবং টার্গেট পাবলিক ইউনিভার্সিটি সবগুলোর জন্য বেসিক থেকে অ্যাডভান্স গ্রামারের যে কোর্স, এটা এখন আপাতত 510 টাকা আছে। আমাদের 7 অক্টোবরের পরে এটা হয়ে যাবে 1020 টাকা। সেম এই মেডিকেল অ্যাডমিশনের কোর্স হচ্ছে 750। ভর্তি হতে এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারেন, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। আমরা পরবর্তী যে বিষয়গুলো শিখবো, এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে কি, যে শব্দের শেষে এল থাকলে বেসিক্যালি সেই শব্দটাও অ্যাডজেক্টিভ হয়। কেমন কি, এই যে বেসিক্যালি এটা এইভাবে লিখবো যে নাউনের সাথে দেখো নাউনের সাথে এল থাকলে, নাউনের সাথে কি থাকলে, নাউন প্লাস এল থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস এল থাকলে, যেমন একটা শব্দ আছে কি ন্যাশন, এই ন্যাশন শব্দটা একটা নাউন না, ন্যাশন শব্দটা একটা নাউন না, এটার সাথে যুক্ত হয়েছে কি এল, হয়ে গেছে কি ন্যাশনাল, ন্যাশনের সাথে এল যুক্ত হয়ে গেছে কি এই ন্যাশনাল, এই ন্যাশনাল শব্দটা কি অ্যাডজেক্টিভ। কিভাবে, নাউনের সাথে এল। আর একটা নিয়ম আমরা নাউনের ক্লাসে পড়ছিলাম কি, যে ভার্বের সাথে এল থাকলে, ভার্বের সাথে এল থাকলেও সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়। ভার্বের সাথে এল থাকলেও সেই শব্দটা নাউন হয়। ভার্বের সাথে এল থাকলে সেই শব্দটা নাউন হয়। যেমন একটা নিয়ম পড়ছিলাম কি, যে রিমুভ যোগ এল সমান হচ্ছে কি রিমুভাল। একটা নিয়ম পড়ছিলাম না, রিমুভ যোগ এল রিমুভাল, আবার সারভাইভ যোগ এল সারভাইভাল। নিয়মগুলো পড়ছিলাম, মনে আছে? নিয়মগুলো কি মনে আছে? মনে আছে সবার কাছে কি এই নিয়মগুলো মনে আছে? আচ্ছা, ওকে, আশা করছি যে এটা ক্লিয়ার কি না? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। স্ক্রিনে কমেন্ট তো আমার জন্য আসে না, তোমার নিজের কারণে আসে, আমার জন্য স্ক্রিনে কমেন্ট আসে না। তাহলে বুঝছো, এটা লিখছো? ওকে, তারপরে দেখো ইএনটি থাকলেও অ্যাডজেক্টিভ হয়, যেমন ডিপেন্ডেন্ট। তারপরে এলওয়াই থাকলেও অ্যাডজেক্টিভ হয়। এটা মনে রাখবা যে নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর নাউনের সাথে এলওয়াই থাকলে, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে হয় অ্যাডভার্ব। ঠিক আছে, নাউনের সাথে এলওয়াই। তাহলে এই নিয়মটা এবার বিসিএসে আসছিল যে ব্যাপারটা এরকম, একটা শব্দ ছিল যে কাওয়ার্ড। ঠিক আছে, কাওয়ার্ড শব্দটা একটা নাউন, মানে কাপুরুষ। এই কাপুরুষের সাথে এলয় যুক্ত হয়ে গেছে কাপুরুষ উচিত। তো এই যে কাপুরুষ শব্দটা নাউন ছিল, যুক্ত হয়েছে এলয়, যুক্ত হয়ে তৈরি করছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যুক্ত হয়ে কি তৈরি করছে? অ্যাডজেক্টিভ। তাহলে যেটা মনে রাখতে হবে যে নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন হচ্ছে কি কাওয়ার্ড যোগ এলয় কাওয়ার্ডলি। ফ্রেন্ড একটা নাউন, এটার সাথে এলয় যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে ফ্রেন্ডলি। এটা আমরা আশা করছি বুঝতে পারছি। এরপরে যে ব্যাপারটা মাথায় রাখছে, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়। যেমন একটা শব্দ আমরা দিলাম যে নাইস, নাইসের সাথে এলয় যুক্ত হয়ে কি হলো? নাইসলি। এটা কিভাবে হলো? অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হয়েছে, দেখলো তোমার হয়ে গেল কি অ্যাডভার্ব। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? ওকে ওকে ওকে, তোমরা আমার থেকে ভালো পারো, সো থ্যাংক ইউ। তারপরে আসো, শব্দের শেষে টি ও আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ম্যান্ডেটরি। শব্দের শেষে টি আর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হেরিডিটারি মানে বংশগত, আর হেরিডিটারি অ্যাসেট লিখছি, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ। আচ্ছা, তাহলে ওটা আলাদা বিষয়। তাহলে এইগুলো সাফিক্স যদি যুক্ত থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়। সবার কাছে এই কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। ইমোশনাল অ্যাডজেক্টিভ না, তুমি বলো তো ইমোশনাল অ্যাডজেক্টিভ কি না? তুমি একটু বলো তো ইমোশনাল, তুমি খুব ইমোশনাল হয়েই কথাটা মনে হয় বলছো। তুমি বলো তো ইমোশনের সাথে, ইমোশন শব্দটা একটা নাউন, সেটার সাথে এল যুক্ত হয়েছে, তাহলে এটা কি হবে? আচ্ছা, খেয়াল করি আমরা, বলছে যে পজিশন অফ অ্যাডজেক্টিভের একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে, তোমরা একটু সলভ করে ট্রাই করো। প্রশ্নটা কি বলছে যে, প্রশ্নটা কি খেয়াল করো, যে হি ওয়াজ এ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। আচ্ছা, ডিসএগ্রিয়েবল যে আসলে এগ্রি করে নাই, এরকম মানুষ আসলে। তো ম্যান একটা নাউন, এই নাউনটাকে আমরা প্রশ্ন করি যে কেমন ম্যান। দেখো তো, নাউনটাকে আমরা প্রশ্ন করি যে সে কেমন ম্যান, উত্তর আসতেছে কি ডিসএগ্রিয়েবল ম্যান। তাহলে এখানে দেখো, আমরা এই প্রশ্ন সলভ করার সিস্টেম শিখিয়েছিলাম। যদি কোনো শব্দ, আচ্ছা এখানে দুইটা স্টাইলে শব্দটা সলভ করা যায়। যে সাধারণত কোনো শব্দের শেষে বিএলই থাকলে সেই শব্দটা তোমার অ্যাডজেক্টিভ হয়, এটা একটা টেকনিক। বাট এটা যেহেতু বাক্যে দেওয়া আছে, এটার অনেক বেশি টেকনিক আছে, এখানে অনেক স্টাইলে সলভ করা যায়। আমি দুইটা স্টাইলে সলভ করাবো, বাকি স্টাইলে এখানে সলভ করানো সম্ভব না। দেখো, ম্যান শব্দটা একটা হচ্ছে নাউন, এই নাউনটাকে কেমন দ্বারা যদি প্রশ্ন করি যে কেমন ম্যান, তাহলে হচ্ছে ডিসএগ্রিয়েবল ম্যান।
যেটা এগ্রি করে না এরকম মানুষকে ডিসএগ্রিয়েবল ম্যান বলে। তাহলে কেমন ম্যান ডিসএগ্রিয়েবল ম্যান, কেমন দ্বারা প্রশ্ন করে আমি ডিসএগ্রিয়েবল শব্দটা অ্যাডজেক্টিভ পাইছি। এর বাইরে কি যে নাউনের আগে যদি বিএলই যুক্ত কোনো শব্দ থাকে সেটা বেসিক্যালি হবে অ্যাডজেক্টিভ। এটা আর একটা উত্তর পাইলাম। তাহলে আমরা এখানে দুইটা পাইছি, রাইট? এটা ক্লিয়ার? তাহলে এখানে দুইভাবে পাইছি যে এটা অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? মুক্তি, হ্যাঁ ওকে। টরি টারি এগুলো কি নাউনের শেষে? টরি টারি আসলে যার শেষে যুক্ত থাক না কেন, টরি টারি যুক্ত থাকলেই বেসিক্যালি অ্যাডজেক্টিভ হবে বেসিক্যালি, বুঝতে পারছো? তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? 51 নম্বরে কারেক্ট উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। 51 নম্বরে কারেক্ট উত্তর হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে আরও টেকনিক আছে, আর্টিকেলের পরে ওয়ার্ড দেখে দেখে চেনা যায়, ওটা এখন আমি শেখাবো না। আচ্ছা ওকে, আমরা তাহলে পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা খেয়াল করি ক্লাসগুলো আমাদের ইংলিশ সিকার্স পেজে হচ্ছে, এটা মাথায় রাখবো। আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে এবারে আরেকটা, এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেনটা একটু ট্রিকি, তোমরা একটু সলভ করার চেষ্টা করো। তো যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করো, যারাই দেখতেছো এই প্রশ্নটা আমরা একটু সলভ করব। ছেলেমেয়েরা যারা দেখতেছো, বলছে 53rd নাম্বার কোশ্চেন, মাই মাদার মেড মাই টি হট। আমার মা আমার চাটা তৈরি করছে গরম চা। এখন খেয়াল করো তো, এই যে টিটা হট না? দেখো তো হট মানে হচ্ছে কি গরম। এই যে গরমটা আসলে কোনটা? টিটাটা না, দেখো তো নাউনটা না, নাউনটাই গরম না? এই যে কেমন টি, তাহলে উত্তর হচ্ছে হট টি, রাইট? বলে না হট কফি খাবেন না কোল্ড কফি খাবেন, তো এরকম যে টি হচ্ছে কি এটা নাউন। এই নাউনটাকে যখন প্রশ্ন করতেছে যে কেমন টি, উত্তর আসতেছে কি হট টি। কেমন টি, উত্তর আসতেছে হট টি। বুঝতে পারছো কি ব্যাপারটা? কেমন টি, উত্তর আসতেছে হট টি। তাহলে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করেও তুমি কি অ্যাডজেক্টিভ পেতে পারো। এর বাইরে হট শব্দটা অ্যাডজেক্টিভ, বাট এটা ন্যাচারালি আমরা জানি। বাট এইখানে খেয়াল করো, নাউনটাকে আমরা যখন কেমন দ্বারা প্রশ্ন করতেছি যে কেমন টি, উত্তর আসতেছে কি হট টি। হট শব্দটা একটা কি অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা বুঝতে পারছো? এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে কারেক্ট উত্তর হচ্ছে বি নাম্বার হবে। ওকে, এটা ক্লিয়ার? আমরা একটা নতুন স্ট্রাকচারে যাব। আমরা আজকে পুরো অ্যাডজেক্টিভটা যতটুকু সম্ভব শেষ করব। 0 থেকে গ্রামার শেখার কোর্স আমাদের জব সিকার্সদের জন্য, যেটা আমাদের এটা 7 অক্টোবর থেকে 850 টাকা হবে, বাট বর্তমানে আমরা 510 টাকায় ভর্তি নিচ্ছি। বিগত মানে এই কোর্সটার দাম আমি বিগত 5 বছরে বাড়াই নেই তেমন, ঠিক আছে? এভাবেই চলতে ছিল। সো এখন আমরা একটু সার্ভিস বাড়িয়েছি, ক্লাসগুলোর সিস্টেম অনেক পরিবর্তন আসতেছে, ক্লাসগুলো এখন স্লাইডে নেওয়া হয়। সো মানে ডকুমেন্ট আকারে, আগে তো ছোট্ট ছোট্ট অক্ষর দেখা যেত, এগুলোর জন্য আমাদের চার্জ দিতে হয়। তো সামগ্রিকভাবে আমরা এগুলো পরিবর্তন যেহেতু নিয়ে আসতেছি, আমাদের জব সিকার্স কোর্সের দামও কিছুদিন পরে বেড়ে যাবে। আপাতত যাদের দরকার, যেহেতু শিক্ষার্থীরা আমার দীর্ঘদিনের, তারা 510 টাকায় কোর্সটা কিনতে পারো, যেখানে বেসিক থেকে মাস্টার পুরোটা পড়ানো হবে, একবারে জিরো লেভেল থেকে। মাস্টারে যত এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ আমরা সলভ করব, এবং এমসিকিউ শিট দেওয়া হবে, প্র্যাকটিস শিট থাকবে। ওকে, আমরা পরবর্তীতে যাই। অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য কোর্স আছে, ওরাও এখন 510-এ ভর্তি হতে পারবে। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো। আমরা পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়ম কি বলছে আমরা একটু খেয়াল করি। পরবর্তী নিয়মে বলছে কি ভাইয়ারা, পরবর্তী নিয়মে বলছে যে আর্টিকেল এবং নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে খেয়াল করি, আর্টিকেল এবং নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমরা খেয়াল করি, তাহলে এই যে দেখো তো, হি ইজ দ্য অনলি সন, এখানে খেয়াল করো, এই যে দা একটা আর্টিকেল, এটা তো অস্বীকার করার সুযোগ নাই, গতদিন পড়াইছি। আর এই সন একটা নাউন না, এটাও তো অস্বীকার করার সুযোগ নাই। তাহলে এই যে আর্টিকেল এবং নাউনের মাঝে অনলি শব্দটা কি হবে? বলছে আর্টিকেল ও নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে দা একটা আর্টিকেল, সন একটা নাউন, আর্টিকেল নাউনের মাঝে অনলি শব্দটা কি হবে? অনলি শব্দটা কি হবে? আর্টিকেল নাউনের মাঝে অনলি শব্দটা কি হবে বলো? অনলি শব্দটা অবশ্যই কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে। কারণ কি, আর্টিকেল এবং নাউনের মাঝে একটা শব্দ থাকলে সেটা বেসিকলি অ্যাডজেক্টিভ। আজ স্টুডেন্ট অনেক কম, কোনো সমস্যা নাই। স্টুডেন্ট কমের কোনো দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এই 95টা স্টুডেন্ট যদি শেষ পর্যন্ত থাকে, এই স্টুডেন্টগুলো শিখতে পারবে, ঠিক আছে? আর যে স্টুডেন্টগুলো আসবে আর চলে যাবে, ও জীবনে শিখতে পারবে না। অনেক স্টুডেন্ট আসে, সারাদিন প্রচুর ফোন আসে, ভাই হেই সেই ক্লাস করব, একেবারে হইলুস্তুর ব্যাপার। একটা পোস্টে মানে কয়েক হাজার রিয়াকশন পড়ে যায়, কিন্তু বাস্তব জীবনে স্টুডেন্ট আসলে ভালো করে খুব কম। মানে এখানে এটা তো আবেগের জায়গা না, এটা বিবেকের জায়গা, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা খেয়াল করি যে এখানে দেখো দ্য ভেরি পারসন, খেয়াল করো এই যে দ্য ভেরি পারসন, তোমরা বেসিক্যালি জেনে আসতা কি বলো তো? তোমরা বেসিক্যালি জেনে আসতা যে ভেরি শব্দটা অ্যাডভার্ব হয়, রাইট? এটাই তো তোমরা জানতা। বাট এইখানে কেন হয় নাই অ্যাডভার্ব? এইখানে দা হচ্ছে একটা কি, দা হচ্ছে একটা তোমার আর্টিকেল,
আর পার্সন হচ্ছে কি একটা নাউন। আর আর্টিকেল এবং নাউনের মাঝে একটা মাত্র শব্দ থাকলে সেই শব্দটা তোমার বেসিকলি অ্যাডজেক্টিভ হবে, তাহলে এটা অ্যাডভার্ব হবে না। মানে এখানে এখানে বলছে কি যে ইউ আর দ্য ভেরি পার্সন উই নিড ফর দ্য জব, মানে এই ভেরির অর্থ হচ্ছে, এই ভেরির অর্থ হচ্ছে ইউ আর দ্য ভেরি পার্সন, মানে মানে যথাযথ পার্সন। কি পার্সন ভাইয়া? যথাযথ বা সঠিক, সঠিক লোক, মানে তুমি হচ্ছে যোগ্য লোক, ঠিক আছে, যোগ্য এরকম, যে কারেক্ট মানুষ, ঠিক আছে, যথাযথ বা যোগ্য এরকম, যে ইউ আর দ্য ভেরি পার্সন, ইউ আর, তুমি হচ্ছে সঠিক মানুষ, যে উই নিড ফর দ্য, মানে যাকে আমরা চাকরিটার জন্য খুঁজতেছি। আচ্ছা, আশা করছি এই ভেরি শব্দটা কিভাবে অ্যাডজেক্টিভ হয়েছে তোমরা বুঝতে পারছো, এবং যখন অ্যাডজেক্টিভ হবে তখন সেটার অর্থ হচ্ছে যথাযথ বা যোগ্য বা সঠিক এরকম অর্থ দিবে। ক্লিয়ার এই কনসেপ্টটা? ওকে ওকে, আশা করছি এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে কি বলছে? পরবর্তীতে বলছে যে পরবর্তী রুলসটা আমরা যাই, পরবর্তীতে নতুন হয়তোবা রুলস আমরা পাবো। আচ্ছা, একটা প্রশ্ন দিয়েছে আমাদেরকে সলভ করার জন্য, প্রশ্নটা আমরা সলভ করি। খেয়াল করি, একটা ক্লাস শেষ না হওয়া পর্যন্ত থাকবো যদি কারেন্ট থাকে। হ্যাঁ, আমরা যারা জব বিষয়ে একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করালে ভালো হয়, আমি এটা নিয়ে ভাবনা চিন্তা করব, ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে কি, সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমার নিজেরও একটা ভালো ক্যারিয়ার সামনে যাওয়ার সুযোগ আছে। সো আমি আসলে প্রচুর টাকার দিকে না ছুটে প্রচুর আসলে আমি চিন্তা করতেছি নিজের পড়াশোনার দিকে ফোকাস করা, ঠিক আছে। একটা কোর্স করানোর পরে যে টাকাটা আসে আমি খুব ভালো আছি, মানে খুবই সুখে আছি, ঠিক আছে। সো অধিক সুখ আর দরকার নাই, যেটা আছি খুব ভালো আছি। ওকে ওকে, খেয়াল করো, উই ক্যান টু অ্যান অ্যাবান্ডন্ড হাউস। অ্যাবান্ডন্ড শব্দটার অর্থ হচ্ছে পরিত্যক্ত। পরিত্যক্ত ব্যাপারটা হচ্ছে কি, কীরকম জানো, যে যেটা আসলে পরিত্যক্ত হচ্ছে যেটা মানে ব্যবহার করা হয় না এরকম ব্যাপারটা। সো এই যে দেখো, অ্যান একটা আর্টিকেল আর হাউস একটা নাউন, রাইট। এই যে আর্টিকেল আর নাউনের মাঝে, খেয়াল করো, আর্টিকেল এবং নাউনের মাঝে যে শব্দটা বসছে সেই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে অ্যাবান্ডন শব্দটা তাহলে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে। কিভাবে হলো? আর্টিকেল এবং নাউনের মাঝে বসেছে সেভাবে হলো। আশা করছি এই নিয়মটা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার। ওকে, নাম্বার 60, হ্যাঁ উত্তর দিয়েছো যারা, ওকে ক্লিয়ার অ্যাবান্ডন শব্দটা। ওকে, 0 থেকে গ্রামার শেখার জব সিকার্সের কোর্সের দাম বেড়ে যাচ্ছে, এখন 510। 7 অক্টোবরের পরে আমাদের এই কোর্সের দাম 850 হবে। আর ভার্সিটি অ্যাডমিশনের কোর্সও এখন 510, 7 অক্টোবরের পরে 1020 হবে। তোমরা চাইলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো নাম্বারে ফোন দিয়ে, ঠিক আছে। এখন খেয়াল করি আমরা আর একটা এমসিকিউ সলভ করি, নাম্বার 62। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি সব এমসিকিউ সলভ করাচ্ছি না, ভোকাবুলারি শিটে পড়েছি অ্যাবান্ডন্ড অ্যাডজেক্টিভ। সাদিয়া, খুবই থ্যাংক ইউ। ভোকাবুলারি শিট যে তোমাদের কাজে লাগছে সেটা সাদিয়াই একটা খুব ভালো প্রমাণ দিচ্ছে। কারণ কি, যে ভোকাবুলারি শিট অনেক বেশি হেল্প হচ্ছে। অ্যাবান্ডন শব্দটা অ্যাডজেক্টিভ, সে ভোকাবুলারি শিটেই শিখে এসেছে, তার সমস্যা হচ্ছে না। কেন ওই শিটটা পড়তে বলেছিলাম এখন বুঝতে পারতেছো তো? আচ্ছা, 62 খেয়াল করো, 62তে কি বলছে? 62তে কি বলছে? আর ইউ অ্যান আর্লি রাইজার? আর ইউ অ্যান আর্লি রাইজার? খেয়াল করো, আর ইউ অ্যান আর্লি রাইজার? আর্লি রাইজার এইখানে, আর তুমি কি একজন আর্লি রাইজার? তাহলে এই আর্লি শব্দটা আসলে কি? আর্লি শব্দটা কোন পার্টস অফ স্পিচ একটু খেয়াল করো, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি। আর্লি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বেসিকলি আর্লি শব্দটা আমরা আমরা কি কি অর্থে ব্যবহার করি? আর্লি শব্দটা যে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, বাট এখানে বলছে যে তুমি কি, মানে যারা ভোরবেলায় জাগে, মানে দ্রুত জাগে, আর্লি রাইজার মানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এইরকম অর্থে ব্যবহার হয়। তো এই আর্লি শব্দটা আর্টিকেল এবং নাউনের মাঝে বসছে। কি আর্টিকেল এবং নাউনের মাঝে যেই শব্দ বসে সেই শব্দ বেসিক্যালি অ্যাডজেক্টিভ হয়। সো আর্লি শব্দটা হবে একটা অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা বুঝতে পারছো? নাম্বার 62 এর যে আর্লি শব্দটা হবে একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আর্টিকেল এবং নাউনের মাঝে বসেছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? আর্টিকেল এবং নাউনের মাঝে কোনো শব্দ বসলে সেই শব্দটা বেসিক্যালি কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সবার কাছে ওকে? ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা 62 এর ব্যাপারটা অ্যাডজেক্টিভ কারেক্ট উত্তর। আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে কি বলছে ভাইয়া? এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অনেকেই সলভ করতে পারবে না। আচ্ছা, এই প্রশ্নটা অনেকেই সলভ করতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেই সলভ করতে পারবে না, 100% গ্যারান্টি দিলাম। এবং অনেকে ব্যাখ্যা বুঝেও না এটার। এখন পর্যন্ত অনেকেই এই নাম্বার 67 নাম্বার কোশ্চেনের ব্যাখ্যাও বোঝে না, অনেকে এটা সলভও করতে পারবে না। নাম্বার 67 নাম্বার কোশ্চেনের ব্যাখ্যা অনেকে বোঝে না এবং এটা সলভও করতে পারবে না। যারাই দেখতেছে অনেকেই এইটার ব্যাখ্যাও বোঝে না এবং সলভও করতে পারবে না, অনেকেই বোঝে না
এটা এটা ব্যাখ্যাও বোঝে না এবং এটা সলভও করতে পারবে না। দেখো এই প্রশ্নটা একটু দেখো, তোমরা একটু সলভ করো, ট্রাই করো দেখি এটার কারেক্ট উত্তর কী হবে। আমি তোমাদের সবার কমেন্টে দেখছি। হ্যাঁ দেখো, অনেকেই পারবে না। দেখি আমরা যদি খেয়াল করি দেখো, ওকে ট্রাই করো আরেকটু, তোমাদেরকে ভাবতে দেই। এটা যেহেতু কঠিন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা কোথায় আসছিল জানি, এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে এই প্রশ্নটা খুব ভালোভাবে আলোচনা করা ছিল। তো ওখান থেকে পরীক্ষা আসছিল অনেক জায়গায়, সো ওইখান থেকে এই প্রশ্নটা নেয়া আর কি। দেখো এখানে বলছে যে স্যান্ডস শব্দটা হচ্ছে, মানে স্যান্ডস যে শব্দটা আছে এটা হচ্ছে বালুকা রাশি মানে বালুর রাশি আর কি, ঠিক আছে? বালু বোঝো তো, বালুর রাশি মানে হচ্ছে কি সমুদ্র তটে বালুকা রাশি। সমুদ্র তট বলতে সমুদ্রে বেসিক্যালি বালুকা রাশি, সমুদ্র তটে বালুকা রাশি, মানে মূল কথা হচ্ছে স্যান্ডস মিন্স হচ্ছে বালু আর কি, এতটুকু মনে রাখো। তো এই শব্দটা বেসিক্যালি নাউন, ঠিক আছে? এই শব্দটা বেসিক্যালি হচ্ছে কি নাউন। এখন এটা আমি কেমনে বুঝছি, কেমনে সেটা আগে আলাপ করি। এই এমসিকিউটা আমরা আপাতত সলভ করছি না। কেন করছি না? এখানে একটা প্রেক্ষাপট রচিত করতে হবে আমাকে। ধরো আমি একটা অ্যান্ড নিছি, ঠিক আছে? অ্যান্ডের খেয়াল করো, অ্যান্ড নিছি জাস্ট, অ্যান্ডের আগে লিখছি পেন্সিল, খেয়াল করো। আর অ্যান্ডের পরে আগে দেখো, পরে লিখছি পেন্সিল, এটা কি লিখলাম ধুরু, PENCIL। এই পেনগুলো আমার ভালো না, দেখো পেন্সিল, আর অ্যান্ডের আগে লিখতেছি হচ্ছে পেন, খেয়াল করো। আর তার আগে একটা দিলাম দা, ধরো একটা আর্টিকেল দিলাম দা। আচ্ছা খেয়াল করো তো, পেন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে আর পেন্সিল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? আচ্ছা এখানে খেয়াল করো তো, পেন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে, পেন্সিল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? তোমরা আমাকে একটা বিষয় বোঝাও যে পেন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে আর পেন্সিল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে। এই প্রশ্নটা অনেকেই সলভ করতে পারবে না। এখন কেন হচ্ছে এটা বলতে পারবে না, এটা কেন অ্যাডজেক্টিভ এটা বলতে পারবে না। তো দেখো এই যে অ্যান্ডের আগে পেন যদি নাউন হয়, অ্যান্ডের পরেও পেন্সিল নাউন হবে। কেন? নিয়মটা হচ্ছে যে অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ বসে, অ্যান্ডের পরেও একই পার্টস অফ স্পিচ বসে। আবারও বলতেছি, অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ বসে, অ্যান্ডের পরেও সেই একই পার্টস অফ স্পিচ বসে। তাহলে অ্যান্ডের আগে পেন যদি নাউন হয়, অ্যান্ডের পরে পেন্সিলও নাউন হবে। ব্যাপারটা বোঝো কিন্তু। আচ্ছা অ্যান্ডের আগে পেন যদি নাউন হয় আর অ্যান্ডের পরে পেন্সিলও নাউন হবে, তাহলে মূল কথাটা হচ্ছে কি, এখানে অ্যান্ডের আগে দুইটা পার্টস অফ স্পিচ আগে পরে একই হয়। আচ্ছা এই উদাহরণটাই আমি অন্যভাবে আবার লিখব। দেখো এটা বুঝো, গোড়া থেকে বুঝলে কাজে লাগবে। দ্য রেড মানে তো বুঝো লাল, অ্যান্ড গ্রিন, দেখো দ্য রেড অ্যান্ড গ্রিন পেন। এইবার খেয়াল করো তো, রেড অ্যান্ড গ্রিন পেন যখন বলতেছি, এখানে পেন শব্দটা নাউন, এটা তোমরা বুঝতে পারতেছো, রাইট? পেন শব্দটা নাউন, এটা তোমরা বুঝতে পারতেছো। খেয়াল করো তাহলে, এই যে রেড যে শব্দটা আছে, এই রেড শব্দটা আর এই যে গ্রিন শব্দটা কাকে মডিফাই করতেছে? যে কেমন পেন, রেড পেন, কেমন পেন, গ্রিন পেন। দেখো কেমন পেন, রেড পেন, কেমন পেন, গ্রিন পেন। খেয়াল করো এই যে, তাহলে পেন শব্দটা যদি নাউন থাকে আর নাউনের আগে যদি ড্যাশ থাকে, এখানে দেখো সেই ড্যাশটা খেয়াল করি যে এই যে শব্দটা নাউনের আগের যে শব্দটা, এই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। কেন? কেমন পেন, গ্রিন পেন। এখন এই যে নাউনের আগের শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, তার আগে একটা অ্যান্ড আছে, অ্যান্ডের আগে আরও একটা শব্দ আছে, এই শব্দটা অ্যাডজেক্টিভ হলে এইটাও অ্যাডজেক্টিভ হবে। কারণ আমি যেটা পড়ালাম যে অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ হবে, অ্যান্ডের পরেও সেই একই ধরনের পার্টস অফ স্পিচ রিপিটেড হয়। তাহলে অ্যান্ডের আগে যদি রেডটা হচ্ছে নাউন হয়, অ্যান্ডের পরে গ্রিনটাও নাউন হবে। অ্যান্ডের আগে যদি রেডটা নাউন হয়, গ্রিনটাও নাউন হবে, তাই না? এটাই তো হওয়ার কথা। এবং এই ক্ষেত্রে স্যান্ড শব্দটা যদি নাউন হয়, তাহলে এই যে লোন শব্দটাও অ্যাডজেক্টিভ হবে। লেভেলটা কেমন লেভেল, দেখো যে কেমন স্যান্ডস, লেভেল স্যান্ডস, কেমন স্যান্ডস, লোন স্যান্ডস। দেখো আবার আমরা যদি এটা কোন স্ট্রাকচারে আসলে মনে রাখবো, লিখবা যে আর্টিকেল স্ট্রাকচার, এটা আমি তোমাদেরকে তৈরি করে দিতেছি। স্ট্রাকচার আসলে এরকম কোনো স্ট্রাকচার পৃথিবীতে নাই। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ, অ্যান্ডের পরে আবার অ্যান্ড লিখবা, অ্যান্ডের পরে আবার অ্যাডজেক্টিভ, আর তারপরে নাউন। ঠিক আছে? যদি কখনো এরকম স্ট্রাকচার পাও, এই স্ট্রাকচারটা মাথায় রাখবা। এইরকম স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ, যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ,
অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ, অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ। পৃথিবীতে তুমি যত শব্দই লেখো না কেন অ্যান্ড বাট অরের পরে একই স্ট্রাকচার মেনটেন হয়। মানে অ্যান্ডের আগে যদি তোমার হচ্ছে নাউন বসাও, অ্যান্ডের পরেও নাউন বসাবা। অ্যান্ডের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স করো, অ্যান্ডের পরেও বেসিক্যালি পাস্ট ইনডিফিনিট টেন্স করবা। এটা আসলে অ্যান্ড বাট অরের এটা প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হয়, মানে সমান্তরাল দুইভাবে দুই পাশে একই আসলে পার্টস অফ স্পিচ বসাতে হয়। এই স্ট্রাকচারটা আসলে কোনো বই খাতায় লেখা নাই, বাট আমি তোমাদেরকে এটা মনে করো স্ট্রাকচারটা বলে দিলাম। এটা মাথায় রাখো যে অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ, অ্যান্ডের পরেও সেই পার্টস অফ স্পিচ, এটা মূল কথা। আর এই এমসিকিউর আন্ডারে এইটা করে দিলাম। এখন যদি আমি বলি যে ভাইয়া এখানে এখানে হওয়ার কথা ছিল, এখানে এই যে এখানে নাউন, অ্যান্ডের আগে যদি এখানে নাউন থাকতো তাহলে অ্যান্ডের পরেও এখানে নাউন থাকতো, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা আবার মেনটেন হইতো না, কারণ দুই পাশে যদি নাউন থাকে পরে আবার নাউন বসতে পারে না। মূল কথা তোমরা এই স্ট্রাকচারটা এই প্রশ্ন সলভ করার জন্য মাথায় রাখবা। আর একটা কথা মাথায় রাখবা, অ্যান্ডের আগে যে পার্টস অফ স্পিচ হয় পরেও সেই পার্টস অফ স্পিচ হয়। এতটুকু জানলে আশা করছি ক্লিয়ার। শোনো সারপ্রাইজ তো, শোনো ক্লাসে যারা শুরুতে চলে গেছে এবং আমি চাইছি ওরা শুরুতে চলে যাক, ঠিক আছে। আমি প্রথমেই কোর্স প্রমোশন করছি এবং নানান আলাপ আলোচনা করছি, ওরা শুরুতে চলে গেছে, ওরা চলে যাক, ওদের আমার প্রয়োজনও নাই। এখন এখন যারা আছো তাদেরই তো প্রয়োজন, কারণ আরও অনেক চমৎকার বিষয় আছে। এই বিষয়টা তো তুমি জানতা না রে ভাই। আচ্ছা, জব সিকার্সের কোর্স 0 থেকে গ্রামার যে কোর্স বেসিক টু মাস্টার ইংলিশের, সেটা আমাদের 850 টাকা 7 অক্টোবরের পরে হয়ে যাবে। এখন হচ্ছে 510 টাকা ভর্তি হয়ে যাচ্ছে। হয়েও যারা অ্যাডমিশন আছে, অ্যাডমিশনের বিশেষ কোর্স বেসিক টু অ্যাডমিশন গ্রামার, এটাও 510 টাকা ফি, চাইলে তোমরা ভর্তি হতে পারো, আমার নাম্বারে ফোন দিবা ভর্তি হতে। আচ্ছা, আমরা চলে যাই, আমরা বেসিক টু মাস্টারের পেইড কোর্সে ভর্তি হতে এই নাম্বারে ফোন দিবা। মাস্টার ইংলিশের প্রত্যেকটা এমসিকিউ সলভ করানো হয় এবং বাংলাদেশে আমি একমাত্র যে মাস্টারের, মানে জাহাঙ্গীর ভাইয়ের পরে আমি মাস্টার ইংলিশের প্রত্যেকটা এমসিকিউ সলভ দেওয়ার চেষ্টা করি, মানে যতগুলো টাইপ আছে। আচ্ছা খেয়াল করো, এবার আরও ভাই দুটা নাউন একসাথে থাকলে তো ফার্স্ট অ্যাডজেক্টিভ হয়, তাই না? ওইটা তো আলাদা জিনিস রে পাগলা। এই যে এখানে একটা ব্যাখ্যাটা দিছিল, এই ব্যাখ্যাটা আগের প্রশ্নের ব্যাখ্যাটা ছিল, যাই হোক ওইটা আলাদা জিনিস। ধরো আমি দুইটা নাউন এইভাবে দিছি, ধরো ক্লাস আর পার্টি, এই তখন কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে, যদি তুমি দাও যে ক্লাস অ্যান্ড পার্টি, তখন তো দুইটাই নাউন হবে। এই যে তুমি যখন বলবা যে ক্লাস অ্যান্ড পার্টি, খেয়াল করো, যখন বলবা যে ক্লাস অ্যান্ড পার্টি, তাহলে এটাও নাউন এটাও নাউন। আর যখন তুমি হচ্ছে ক্লাস পার্টি একসাথে বললা, তখন ক্লাসটা অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে। তাহলে এখানে দুইটা বিষয় মনে কি রাখতে হবে? না ভাই সাকিব ভাই, আপনি বড় ভাই। হ্যাঁ, আমি আসলে সাকিব ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই তোমাদের। সাকিব ভাই হচ্ছে আমার স্মার্ট বোর্ড কেনার মাস্টার মাইন্ড, ঠিক আছে। সাকিব ভাই মাস্টার মাইন্ড, খন্দকার ভাইও ছিল, মানে খন্দকার ভাই আমাকে স্মার্ট বোর্ড কিনে দেওয়ার কথা ছিল। সো খন্দকার ভাই যে আপনি পড়ান ভালো করবেন, সো খন্দকার ভাই যখন দেয়নি, তখন সাকিব ভাই হচ্ছে আমার মাস্টার মাইন্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বড় ভাই, অনেক সিনিয়র ভাই। যখন মাস্টার্স পাস করে আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো এইবার যেটা হইলো যে এই যে বন্ধ দিল, যে আমার কিছুদিন আগে ভার্সিটি একটু বন্ধ ছিল, এটা ব্রেক, ডাকসুর আগে, তো সেমিস্টার ব্রেক ছিল আগস্টের শেষের দিকে। তো সাকিব ভাইকে কথা হইতেছিল, তো ভাই যেটা বলল, ভাই আমাকে আসলে নক দিল, ঠিক আছে, যে রিজভি তুমি একটা বোর্ড কিনে ফেলো, 1.5-2 লাখ টাকা দিয়ে একটা বোর্ড কিনো, তুমি ল্যাপটপে দীর্ঘদিন ধরে পড়াচ্ছ, তুমি এঙ্গেজমেন্টটা পাচ্ছ না, সো তুমি যদি এই বোর্ডে পড়ানো শুরু করো, ডেফিনেটলি তুমি ভালো করবা, ঠিক আছে। সো সাকিব ভাইয়ের এই পরামর্শ অনুযায়ী আমি রংপুর থেকে নানান মানুষের কাছ থেকে বলে কয়ে, আমার কাছে লিকুইড মানি ছিল না, আমি সবাইকে ধার দেনা দিয়ে আমি আসলে জিরো, মানে আমার যে টাকা পয়সা এতদিন আয় করেছি বিভিন্ন মানুষকে ধার দিয়েছি। তো ওদের কাছে থাকতে থাকতে আমি আলটিমেটলি, আমার কাছে 40-50 হাজার টাকা ছিল, তো বোর্ড কিনতে হবে, আমার তো টাকা নাই, ঠিক আছে। তো টাকা যখন ছিল না, তো তখন কি করলাম, যে টাকা কি তো ম্যানেজ করতে হবে, তো টাকা ম্যানেজ করলাম আসলে কোনো না কোনোভাবে, এই সেই করে, মানে আমার আব্বা টাকা দিয়েছে বেসিকলি, আর সেকেন্ড টাকাটা আমার। তো মজার ব্যাপার হচ্ছে, টাকা পয়সা ম্যানেজ করার পরে ডাকসু নির্বাচনের দিনে আসলে বোর্ড এনে লাগাই দিল আর কি কোম্পানি। তো আমার দেওয়ার কথা ছিল অ্যান্ড্রয়েড 14, পরে অ্যান্ড্রয়েড 13 দিয়েছে, তো আমি স্যাটিসফাইড না। কোম্পানি পরে আর আমার কাছে 1 টাকাও নেই, ঠিক আছে। আমি যে 1-1.5 লাখ টাকা কষ্ট করে রাতারাতি ম্যানেজ করলাম, করার পরে কোম্পানি বলছে যে ভাই, আমরা যখন আপনাকে আবার একটা নতুন বোর্ড এনে দিব, তখন আমি টাকা দিব, ঠিক আছে, আর আপনাকে বোর্ড দিয়ে গেলাম, আপনি আসলে পড়ান। তো এই যে পুরো জার্নিটায়
মানে সাকিব ভাই এটা আমার কাছে একটা লিজেন্ডারি পারসন, যিনি আসলে আমাকে মানে ক্যামেরার পেছন থেকে হেল্প করে। যে আমি হওয়ার পেছনে মানে দেখে আমি 55,000 ফলোয়ার নিজে গেইন করছিলাম, এটা আমার একান্ত, তখন আমি কারোর সাথে যোগাযোগ করি নাই। এই আফটার 55,000-এর পরে যে ফলোয়ারগুলো বা এই যে কাজগুলো, এগুলোর পেছনে মাস্টার জাহাঙ্গীর আলম ভাই, সৈয়দ সাকিব ভাই সহ এ ধরনের কিছু মানুষের অবদান আছে। এই যে সামগ্রিক যে কাজকর্মগুলো আমি করতেছি, এদের একটা ভালো বৃহৎ অবদান আছে। এর বাইরে আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু আরাফাত, ও আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। এর বাইরে অনেকের আসলে অবদান আছে, আমার টিচাররা, আমার মা বাবা তো ডেফিনেটলি, আমার প্রিয়জন, প্রত্যেকটা মানুষের আসলে আমার জীবনে অবদান আছে। ঠিক আছে, সো ভাই ব্রাদার যারা আছে আসলে আমার পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষ, আসলে আলাদাভাবে বললে এটা ভুল হবে। আমি আজকের এই পজিশনে আসার পেছনে প্রত্যেকটা মানুষেরই অবদান আছে। সো সাকিব ভাই হচ্ছে সেই মানুষ যে আমাকে আসলে এই তোমাদের কাছে পরিচিত করার জন্য হেল্প করছে। সো সাকিব ভাই ভেরি গুড ম্যান, কমপ্লিটলি এক্সেলেন্ট একটা মানুষ। আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো, যাদের কোশ্চেন ব্যাংক প্রয়োজন, সাকিব ভাইয়ের যে কম্বাইন্ড কোশ্চেন ব্যাংকটা কিনতে পারো। আমি বলে দিলে সর্বনিম্ন যে টাকাটা সেটাই তোমাদের কাছ থেকে নিবে। ঠিক আছে, আমি চাই সাকিব ভাইয়ের তোমরা কোশ্চেন ব্যাংকটা নিতে পারো। ওকে, সো ডেফিনেটলি ভালো হবে সেটা। আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমি তো আছি, যে কোনো সময় ফোন দিবা, পেমেন্ট ব্যাক নিয়ে দেবো। আবার মানে প্রশ্ন ব্যাংক পড়বা, পড়ার পরে অ্যাডমিশনে চান্স পাওয়ার পর বলবা যে ভাই আপনার প্রশ্ন ব্যাংকের সমস্যা, ফেরত নেন। সো যাই হোক, সাকিব ভাই গুড ম্যান, ভেরি গুড ম্যান। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। সাকিব ভাই ভালো দিন কাটাবে, আমার জন্যও দোয়া করতে হবে ভাই, এতটুকুই। যাই হোক, আমরা আসলে মূল কথা হচ্ছে যে সাকিব ভাইকে আমি মনে রাখি কেন, কারণ দুর্দিনের মানুষদেরকে আমি সবসময় মনে রাখি। ঠিক আছে, সো আমি সবসময় মনেও রাখবো ইনশাল্লাহ, ভাই ভাইয়ের জায়গায়, আমি আমার জায়গায়। এবং আশা করছি যে উনি জীবনে ভালো থাকবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন, আমিও তার পাশে থাকার চেষ্টা করব। কারণ আমার এই ইথিক্সের জায়গাটা এখন সবসময় কাজ করে, ইনশাল্লাহ আগামী দিনেও কাজ করবে। যারা দুর্দিনে হেল্প করবে তাদের পাশে আমাকে অবশ্যই থাকা উচিত। সো সবাইকে অনেক 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 ধন্যবাদ। সাকিব ভাই একটা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। আমার বন্ধু আরাফাত যদি ফোন না দিত, তোমরা ক্লাস দেখতে কই থেকে। আমার ওই অপোজিটে যে ফোনটা চলতেছে, ওই ফোনটা আমার বন্ধু আরাফাতের। ওই ফোনটা আসলে আমি নিজে কিনতে পারতাম না। ঠিক আছে, মানে এখন এই সিচুয়েশনে কেনা সম্ভব না। আমার কাছে এখনও কোনো লিকুইড মানি নাই, সব ধার। এই বন্ধু, এই আত্মীয় স্বজন, এদের কাছে ধার দেয়া আছে। সো ওর অবদান আছে। তো এগুলো আসলে প্রাপ্তি স্বীকার করতে হয় প্রত্যেকটা মানুষের কারণেই আসলে এইটা। আর সব কিছু সামগ্রিক এই যে কোর্স ফি না বাড়ানোর পেছনেও আমার স্যারদের রিকোয়েস্ট আছে যে রিজভি সবসময় অল্প টাকার মধ্যে পড়াবে, স্টুডেন্টদের ইথিক্সের জায়গাটা বজায় রাখবি। তো প্রত্যেকটা মানুষ আসলে আমাকে এই জায়গাগুলোতে খেয়াল করেন এবং প্রত্যেকের অবদান আছে। তো সবাই ভালো থাকুক, এটাই দোয়া করি। সবাই দোয়া করবা তারা ভালো থাকুক, আর আমার নীতি নৈতিকতার জায়গা যেন ঠিক থাকে। শিক্ষক হিসাবে আমার যে দায়িত্বটুকু স্টুডেন্টদেরকে ডেলিভার করা, সেটা যেন আমি মানে পড়িয়ে যেন এটা ডেলিভার করতে পারি। ঠিক আছে, কখনো ফাঁকিবাজি যেন না হয়। এবং অবশ্যই তোমাদের প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে, যদি কখনো আমার কোনো ক্লাস বুঝতে না পারো বা কোনো ক্লাস বুঝতে সমস্যা হয়, অবশ্যই অবশ্যই তোমরা আমাকে বলবা, সেই ক্লাসটা আরও সহজভাবে আমি নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে সেই জ্ঞানটা দিয়েছে। আর একটা বিষয় মনে রাখবা যে প্রত্যেক দিন একটা মানুষের মন মানসিকতা আসলে সমান তালে থাকে না, এক এক দিন এক একভাবে থাকে। সো কোনো দিন হয়তো বা কিছু মিস্টেক্স আসলে আনকনসিয়াসলি হয়ে যেতে পারে। ঠিক আছে, সো সমস্যা নেই, আমি তোমাদেরকে সর্বোচ্চটা ডেলিভার করার চেষ্টা করব। ওকে ওকে, ভালো থাকো। সুদিনে আসলে আসলে দুর্দিনের কথাগুলো মনে করে কৃতজ্ঞতা মানুষ। আসলেই প্রত্যেকটা সফল মানুষের পেছনেই আসলে কিছু মানুষের অবদান থাকে। ঠিক আছে, সো জাহাঙ্গীর ভাইয়ের অবদান অনেক, মানে মাস্টার জাহাঙ্গীর ভাই, যার আসলে বই তোমরা পড়ো। সো ওনার অবদান অস্বীকার আমি কখনো করব না। ডেফিনেটলি উনি আমাকে, কারণ ওই এই যে স্টুডেন্টগুলো এঙ্গেজমেন্টটা বাড়ছে ওনার কারণে বাড়ছে। যে যাই বলুক, অনেক কথাই বলুক, আর আমার ভাগ্যে থাকলে আমি ভালো কিছু করলে অবশ্যই আমার কাছে স্টুডেন্ট পড়তে আসবে। ওকে, অলরাইট, আমরা অনেক কথা বলেছি। ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত আসলে তোমাদের মাধ্যমে হলো। সো আমরা এখন যে বিষয়টা শিখবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রুলস। সামনে যতগুলো রুলসে শিখবা সব এক্সেপশনাল রুলস। দেখো, আমরা সাধারণত কী দেখছি ভাই, সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, এটাই তো আমরা দেখি সাধারণত, রাইট? কিন্তু এইখানে ব্যাপারটা পুরোটাই ভিন্ন। ঠিক আছে, এইখানে ব্যাপারটা পুরোটাই ভিন্ন। এখানে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হয়েছে, দেখো। এবং এইটা আমি ভার্সিটিতে ওঠার পরেও অনেক দিন আসলে বুঝতে পারি নাই যে সাধারণত সাবজেক্ট দিয়ে আসলে বাক্য শুরু হয়, বাট এইখানে
অ্যাজেক্টিভ দিয়ে বাক্য শুরু হয়। এটা রিজনটা কি আসলে, কেন হয়? এটার রিজনটা হচ্ছে যে এটাকে জোরসূচক অ্যাজেক্টিভ বেসিক্যালি ওই আলাপ পরে, আমরা ওখানে যাবই না। জোরসূচক অ্যাজেক্টিভ বলতে এখানে পায়াস শব্দটাও একটা অ্যাজেক্টিভ, হ্যাপি শব্দটাও একটা অ্যাজেক্টিভ, ঠিক আছে? সো ওই আলাপে যাব না। শুধু মনে রাখবা কোনো বাক্য যদি অ্যাজেক্টিভ দ্বারা শুরু হয়, কোনো বাক্য যদি অ্যাজেক্টিভ দ্বারা শুরু হয়, এই যে যেমন হ্যাপি শব্দটা একটা অ্যাজেক্টিভ, তো কোনো বাক্য অ্যাজেক্টিভ দ্বারা শুরু হলে সেই বাক্যে যে ভার্বটা হয়, এই যে ভার্বটা, সেই ভার্বটা ভার্বের পরে এই নাউন প্রোনাউন অনুযায়ী হয়। তাহলে ব্যাপারটা এইভাবে মনে রাখতে হবে। আচ্ছা খেয়াল করো, হ্যাপি, এই হ্যাপি শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের পরে একটা ভার্ব আছে, এই ভার্বটা বেসিক্যালি হবে কি তারপরে নাউন অনুযায়ী। এই কথাটা তাহলে আমরা খেয়াল করি, এই যে তাহমিনা আক্তার কলি, শোনো তোমাদেরকে একটা খুব ভালো একটা মানে আমার সব থেকে আমার জীবনে আমার লাইফ চেঞ্জিং স্টুডেন্ট হচ্ছে এই কলির জন্য সবসময় আমার শুভকামনা থাকবে। সে ইউকেতে চলে যাক এবং সে ভালো করুক। একে নিয়ে না বললে মানে একেবারে আমার মানে পাপ হয়ে যাবে জীবনে, ঠিক আছে? ও আমার স্টুডেন্ট, সে 2021-এর দিকে আমি ক্যামেরার সামনে আসতে চাইতাম না, এবং আমি স্টুডেন্টদেরকে হোয়াটসঅ্যাপেই শুধু পড়াতাম, আমি ফেসবুকেও নিয়ে আসতে চাইতাম না। তো কলি কী করছিল, মিশন ডিইউ নামে একটা হচ্ছে গ্রুপ খুলছিল, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি ফার্স্ট ইয়ারে 2021-এর দিকে। ও হচ্ছে গ্রুপটা খোলার পরে ও কী করলো, মিশন ডিইউ নামে গ্রুপ খুললো, সেখান থেকে আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম ওই কলিদের ইনফ্লুয়েন্সে, যে ওর পরে একটা রিমা, তো রিমাও অবদান আছে। কলি এবং রিমা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট, তো কলির অবদানটা সব থেকে বেশি, কারণ ও এই গ্রুপটা খোলার পরে, এই কলির পরে আমি একটা গ্রুপ খুলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা, সেখান থেকে জন্ম আসলে ইংলিশ সিকার্সের, ঠিক আছে? সো মানে কলির জন্য যে কী পরিমাণ শুভকামনা। আমি একটা ল্যাপটপ, এখানে এখনকার যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপটা আসলে ওই জায়গার মানে ওদের ব্যাচের স্টুডেন্টদেরকে পড়িয়ে কেনা, ঠিক আছে? ওদের আগের ব্যাচের যারা সিনিয়র ওই স্টুডেন্টগুলো এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তেছে, সেকেন্ড বা থার্ড ইয়ারে হয়তোবা। সো ওই স্টুডেন্টগুলো আসলে ওদের মানে মাত্র হচ্ছে 3 মাসে আমি প্রায় 1 লাখের কাছাকাছি টাকা আয় করছিলাম। তো এ যদি আসলে না থাকতো আসলে কখনোই হইতো না, ঠিক আছে? কখনোই আসলে এত বড় ইংলিশ সিকার্স ক্রিয়েট হইতো না। কলির জন্য সবসময় শুভকামনা, ওর জন্য দোয়া করবা, ও যেন ভবিষ্যতে ভালো জায়গায় যায়। ও ইউকেতে যাওয়ার ট্রাই করতেছে আইএলসে, সেও ইংলিশে ভালো কথা বলতে পারে, সিলেটি মাইয়া মানে সিলেটি ফুরি। সো ওর জন্য শুভকামনা থাকবে, তাড়াতাড়ি বিয়ে করে বিদেশে চলে যাও। আচ্ছা আমি যেটা বলতে চাইছি আমি বোঝাই দিতেছি, যেটা বলছি দেখো, যে এখানে বলছে যে অ্যাজেক্টিভ সাধারণত বাক্য শুরু হয় সাবজেক্ট দ্বারা, কি দ্বারা? সাবজেক্ট, এবং সাবজেক্টটা কি হয়? নাউন দ্বারা বা প্রোনাউন দ্বারা। এই তো ব্যাপারটা, সাধারণত কোনো বাক্য নাউন প্রোনাউন দ্বারা শুরু হয়, বা যে কোনো মানে মূল কথা হচ্ছে নাউন প্রোনাউনের সমমান কোনো শব্দ দিয়ে শুরু হয়, ঠিক আছে? সাধারণত কোনো বাক্য নাউন প্রোনাউনের সমমান কোনো শব্দ দিয়ে বা নাউন প্রোনাউন দিয়ে শুরু হয়, কিন্তু এই রুলসটা একটু এক্সেপশনাল। কেন এক্সেপশনাল? কারণ এইখানে অ্যাজেক্টিভ দ্বারা শুরু হয়, ঠিক আছে? অ্যাজেক্টিভ দ্বারা শুরু হয় এবং তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বটা বসার কারণে এই অ্যাজেক্টিভটা নয়, এই ভার্বটা বসার কারণে এই অ্যাজেক্টিভটা নয়, কারণ এই ভার্বটা বসার কারণ হচ্ছে এই ভার্বের পরের সাবজেক্টটা। এই ভার্বটা বসার রিজন হচ্ছে ভার্বের ঠিক পরের শব্দটা, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করি এইখানে একটা উদাহরণ আমরা যদি দেখি, দেখো একটা উদাহরণ যদি দেখি, বলছে কি হ্যাপি আর দ্য পায়াস। দেখো পায়াস মানে হচ্ছে যারা ধার্মিক, খেয়াল করি আমরা হ্যাপি আর দ্য পায়াসে দেখো এই যে হ্যাপি শব্দটা একটা তো অ্যাজেক্টিভ, এটা তো সবাই স্বীকার করো, রাইট? অ্যাজেক্টিভ। তো এই অ্যাজেক্টিভের পরে দেখো, এই অ্যাজেক্টিভের পরে এই যে আর ভার্বটা যে আছে, এটা দেখো মূল কথা হচ্ছে আমাদের বেসিক্যালি এই জায়গাটায় কোনো নাউন বা প্রোনাউন সমমানের শব্দ থাকার কথা ছিল, কিন্তু সেটা থাকে নাই, থাকছে কি অ্যাজেক্টিভ। আর তারপরে কি হয়েছে ভাইয়া? তারপরে হচ্ছে ভার্ব আসছে আর, তারপরে কি আসছে? ভার্ব তোমার আর। এই ভার্বটা আর কোথা থেকে আসছে? এই ভার্বটা আসছে এই যে অ্যাজেক্টিভের পরে ভার্ব আছে, ভার্বের পরে নাউন এই দ্য পায়াস থেকে আসছে। কোথা থেকে আসছে? দ্য পায়াস থেকে আসছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো বাক্য অ্যাজেক্টিভ দ্বারা শুরু হয় এবং তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বটা বেসিক্যালি ওই ভার্বের পরে নাউন অনুযায়ী বসে।
সবার কাছে কি এই কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়ারা? বুঝছো অ্যাডজেক্টিভ দ্বারা যখন শুরু হয়, হ্যাঁ ওকে সবার কাছে বুঝছো এটা সবাই? আচ্ছা ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার। মরিয়ম তুমি সাকিব ভাইকে কিভাবে চেনো? আচ্ছা খেয়াল করো, ও সম্ভাব্য উনি সিনিয়র আমার। আচ্ছা খেয়াল করো, মানে মরিয়মজি উনি হয়তো বা সিনিয়র। দেখো সুইট শব্দটা অ্যাডজেক্টিভ তো, রাইট? এখন দেখো সুইট শব্দটা যে অ্যাডজেক্টিভ, এখন অ্যাডজেক্টিভ দ্বারা যখন বাক্যটা শুরু হয় তখন এই যে ইজ বসছে, এই ইজটা বেসিক্যালি এই দ্য ওয়াইনের কারণে বসছে ভাই, ঠিক আছে? এটাই আসলে এই বাক্যের মূল পড়াশোনা, ঠিক আছে? এটাই আসলে মূল পড়াশোনা। সুইট ইজ দ্য ওয়াইন বাট সোর ইজ দ্য পেমেন্ট। শুধু নিতে জানি, দিতে জানি না। খুব চমৎকার একটা কথা। আসলে মানুষ আমরা এমন যে সবার কাছ থেকে নিতেই পছন্দ করি, কাউকে আসলে দিতে পছন্দ করি না। কেন দিব? আসলে সবার কাছে নিতে পছন্দ করি, কিন্তু সম্পর্কটা হওয়া উচিত কি আসলে ন্যায্যতার ভিত্তিতে। ধরো তুমি আমাকে দিয়েই যাচ্ছ বাট আমি তোমাকে কিছু দিচ্ছি না, তাহলে আসলে সম্পর্কটা সুইট হয় না, মানে মিষ্টি হয় না। তো সম্পর্ক সুন্দর হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে যে তোমরা ন্যায্যতাটা বজায় রাখবা, যে তোমার জন্য যদি কেউ কিছু করে তার জন্য তোমার কিছু করা উচিত। তোমার জন্য রাত 12টার সময় কেউ কোথাও গেছে, তুমিও রাত 12টার সময় তার জন্য কখনো কোথাও যেতে তোমাকে হবে। এটাই আসলে হওয়া উচিত, তাহলে সম্পর্ক সুন্দর, অন্যথায় হলে অসুন্দর। তাহলে এই বিষয়টা আমরা আশা করছি বুঝতে পারছি। আমরা পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী নিয়মে যাচ্ছি। ক্লাসটা একটু লেন্দি হওয়ার কারণে এক্সট্রিমলি সরি। তাহলে এই উদাহরণটা শেষে, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। মানে এখন কেন জানি দুঃখ আর আনন্দের ব্যাপারগুলো আসতেছে। পিডিএফ কীভাবে পাবা? নো স্যার, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, ওনার চ্যানেল ফলো করি, সেকেন্ড টাইমার। আচ্ছা ঠিক আছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি খেয়াল করি আমরা। তাহলে এই যে শব্দটা, বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? বাক্যটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হয়েছে। তো কোনো বাক্য যদি অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হয়, তারপরে যে ভার্বটা হয় সেই ভার্বটা বেসিক্যালি কাকে ম্যাটার করে হয়? এই ভার্বের পরে নাউনটাকে ম্যাটার করে। দ্য ইউজেসটা যেহেতু প্লুরাল, এই কারণে এখানে প্লুরাল ভার্ব হয়েছে আর। তাহলে এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে মূল কথাটা কি ভাইয়ারা? মূল কথাটা হচ্ছে সুইট একটা অ্যাডজেক্টিভের পরে এই আরটা কিভাবে আসলো? এই আরটা আসছে যে এরপরে যে এই যে দ্য ইউজেসটা আছে, এই ইউজেসটা প্লুরাল, এই কারণে এই রুলসটা, ঠিক আছে? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সম্ভাব্য, এইটার অর্থ হচ্ছে প্রতিকূলতা। সো দেখো যে দুঃখের প্রয়োজনীয়তা আসলে মধুর। আসলে মানুষের জীবনে যদি দুঃখ না থাকে, কষ্ট না থাকে, সে আসলে জীবনটাকে অনুভব করতে পারে না, ঠিক আছে? সো দুঃখ কষ্ট জীবনে বা খারাপ সময়গুলো আসলে তোমরা এটাতে ফেড আপ হবে না। তো আল্লাহ তোমাকে চেয়েছে যে পৃথিবীর জন্য আসলে যোগ্য করতে, পৃথিবীতে জন্য তুমি সাস্টেইন করতে পারো, দীর্ঘস্থায়ী এই পৃথিবীতে টিকে থাকতে পারো। এই কারণে তোমার জীবনে আসলে দুঃখগুলো আসে। সো তোমার জীবনে যখন কষ্ট আসবে, মন্দ সময় আসবে, তো তুমি জাস্ট একটু সবুর করবা, মানে একটু ধৈর্য ধারণ করবা, যে মানে অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব আছে। তো অন্ধকার সময়গুলো যখন আসবে বা খারাপ সময়গুলো আসবে, তখনই আসলে ভালো সময়ের গুরুত্বগুলো বুঝবা। আর যদি শুধু সবসময় ভালো সময় যায়, তাহলে তুমি ভালোটা আর ভালো লাগবে না। বেশি ভালো কিন্তু ভালো নয়। তাহলে মন্দ সময় আসাও জীবনের জন্য উপকারী। যারা সেকেন্ড টাইমার আছো বা দীর্ঘদিন ধরে যারা জব পাচ্ছেন না, তাদের জন্য এই কথাটা আসলেই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আসলে জীবনে যদি আপনাদের মন্দ সময়গুলো না আসতো, তাহলে আসলে ভালো সময়গুলো আসতো না, ঠিক আছে? ওকে অলরাইট, আমরা তাহলে নাম্বার 68 ক্লিয়ার। নাম্বার 68 আশা করছি সবাই বুঝতে পারছি, এটা অ্যাডজেক্টিভ হবে। এবং পরবর্তীতে আমরা যাই, পরবর্তীতে কি বলছে? পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এইবার খুবই জ্ঞানগর্ভময় আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং বেশি রুলস নাই, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। খেয়াল করি। ওকে সবাই কমেন্ট করছো, ধন্যবাদ। এবারের আলোচনায় আসলে আমরা কি শিখবো? পিডিএফ এর আলাপ পরে দেখো, সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, তারপরে কি? ওয়াজ, ওয়ার। এই 8টা বি ভার্ব বেসিক্যালি সেন্টেন্সে ব্যবহার হয়, বাকিগুলো হয় সরি এই 6টা হয়। আর হচ্ছে বি, তারপর হচ্ছে বিন, আর একটা হচ্ছে বিং। বি ভার্ব হইলো বেসিক্যালি এই 8টা। এখন মনে রাখতে হবে যেটা, এই 8টা বি ভার্বের পরে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। শুরু থেকে শেষ অবধি আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। মুক্ত বিহঙ্গর জন্য শুভকামনা। আচ্ছা খেয়াল করো, ইজ হচ্ছে একটা বি ভার্ব, ঠিক আছে? আর বি ভার্বের পরে সরাসরি যদি, মানে রুলসটা এইভাবে লিখবা যে বি ভার্বের ঠিক পরেই যদি কোনো শব্দ বসে, সেই শব্দটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ।
বি ভার্বের পরেই যদি বেসিকলি কোনো শব্দ বসে সেটা বেসিকলি অ্যাজেক্টিভ। মনে থাকবে, বি ভার্বের ঠিক পরেই যদি কোনো শব্দ বসে সেটা বেসিকলি অ্যাজেক্টিভ। তাহলে ইজ হচ্ছে একটা বি ভার্ব, এর পরেই যদি কোনো শব্দ বসে সেটা বেসিকলি অ্যাজেক্টিভ। মনে থাকবে, বি ভার্বের পরে যদি কোনো শব্দ বসে সেই শব্দটা বেসিকলি অ্যাজেক্টিভ। তাহলে ইজ একটা বি ভার্ব, এর পরে যে শব্দ আছে ফুলিশ, এই ফুলিশ শব্দটা হচ্ছে কি, ফুলিশ শব্দটা অ্যাজেক্টিভ। এটা এই একভাবে অ্যাজেক্টিভ। আরও একভাবে কিভাবে, শব্দের শেষে আইএসএইচ থাকলেও এটা অ্যাজেক্টিভ হয়। এটা আমি তোমাদেরকে ওইখানে পড়াই নাই, আমি তোমাদেরকে পড়াবো। জাস্ট খেয়াল করো, বি ভার্বের পরে অ্যাজেক্টিভ হয়, যেমন এইটা যে ইজ একটা বি ভার্ব, এর পরে এটা অ্যাজেক্টিভ। এখন আমরা এই নিয়মটা যদি বুঝে থাকি তাহলে আমরা একটা পরের নিয়মে যাই। পরের নিয়মটা কি বলছে, হি ইজ এ ফুল, এইখানে আবার ফুলটা হচ্ছে নাউন। এখন কেন এই ফুলটা যে নাউন, এটাতে একটা মাত্র আর্টিকেল এ প্রভাব ফেলছে। মনে রাখতে হবে যে বি ভার্বের পরে যদি আর্টিকেল থাকে, মনে রাখতে হবে যে বি ভার্ব প্লাস আর্টিকেল প্লাস নাউন। তাহলে ঠিক আছে, বি ভার্ব আর্টিকেল প্লাস নাউন। তাহলে বি ভার্বের পরে যদি আর্টিকেল থাকে তারপর শব্দটা নাউন হবে, বি ভার্বের পরে আর্টিকেল থাকলে তারপর শব্দটা নাউন হবে। বুঝতে পারছো সবাই? সবার কাছে কি ক্লিয়ার এই ব্যাপারটা? ছেলেমেয়েরা এই ব্যাপারটা ক্লিয়ার যে বি ভার্ব থাকে, আর বি ভার্বের থেকে চিল্লানোটা আসলে কি, এটা আমার অভ্যাস হয়ে গেছে আসলে পড়াইতে